আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো চলছিল তার মধ্যে আমাদের পোস্ট বেসিকের যে ক্লাসগুলো চলেছে, এর আগে কিন্তু আমাদের পঁচিশের যে আমরা কোশ্চেন সলভিং ক্লাসগুলো নিয়েছি, তার মধ্যে আজকে আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম থেকে টোটাল 70টা ক্লাস প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। আজকে আমরা এই 70 থেকে শুরু করে হচ্ছে আমাদের 100 নম্বর কোশ্চেন পর্যন্ত আজকের 3টে ক্লাসের মাধ্যমে আমাদের পোস্ট বেসিক 2025-এর যে প্রশ্ন ছিল সেপ্টেম্বরের, সেই প্রশ্নগুলো সবই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা আজকে বিস্তারিত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে এই ক্লাসটা কিন্তু যারা 2026-এ অর্থাৎ মার্চ 2026-এ যারা হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে এটা। এবং একই সাথে আপনারা বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাগুলোতে কিভাবে আসে এবং একই সাথে কাদের এই প্রশ্নগুলো আসে, কিভাবে আসছে ইভেন এই পরীক্ষাতে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা এখনই প্রশ্নগুলো সলভ করা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন 2026-এর জন্য পোস্ট বেসিকের জন্য, আমাদের কিন্তু একটা ব্যাচ কন্টিনিউ আছে এবং সেখানে ইতিমধ্যে 10টা ক্লাস শেষ হয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো চলবে এবং এই ক্লাসগুলো কিন্তু আমাদের পোস্ট বেসিকের যে ক্লাসগুলো, এটা একদম 2026 পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ। আমি আশা করছি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। একই সাথে আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে যারা আগামীতে পরীক্ষা দিবে তারা যেন একটা প্রপার এখান থেকে প্রিপারেশন নিতে পারে। একই সাথে এখান থেকে একটা কমপ্লিট ধারণা কিন্তু তারা যেন এখান থেকে নিতে পারে। প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমরা এখনই আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং একই সাথে আপনারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি। আজকে আমাদের ক্লাসে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 71, অর্থাৎ এখানে হচ্ছে 71 নাম্বার যে কোশ্চেনটা আমাদের ছিল। আমরা গতদিন কিন্তু 70 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। যারা ওই দুইটা ক্লাস দেখেন নাই তারা আমাদের ফেসবুকেও ক্লাসটা দেখতে পাবেন, একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে ওখানেও কিন্তু আপনারা ক্লাসটা দেখতে পাবেন। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ইংলিশ থেকে প্রশ্ন এসেছে এবং এটা হচ্ছে ন্যারেশন থেকে প্রশ্ন এসেছে। দেখেন এখানে বলছে কারেক্ট ন্যারেশন কারেক্ট করতে বলেছে। অর্থাৎ এখানে দেখেন আমরা জানি একটা হচ্ছে ডাইরেক্ট দেওয়া থাকে, আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে, তাই তো। তো এখানে কি বলছে দেখেন, শি সেইড টু মি ডু ইউ লাইক নার্সিং। সে বলল যে তুমি কি নার্সিং পছন্দ করো, বলেছিল যে। তাহলে দেখেন এখানে এটা কোন জায়গা থেকে এসেছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ থেকে এসেছে, তাই না। তাহলে ইন্টারোগেটিভ থাকলেও যেগুলো আমরা সবই করব, সবই হচ্ছে কিসে যাবে, সবই হচ্ছে অ্যাসার্টিভে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা এখানে করতে পারি, দেখেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে এইখানে আমাদের যে হচ্ছে রিপোর্টিং স্পিচ যেটা আছে তার মধ্যে যদি সেইড থাকে তো এর পরিবর্তে এর পরিবর্তে কি হয়, আস্ক। হ্যাঁ, সেইডের পরিবর্তে আস্ক হতে পারে, ইনকোয়ারি হতে পারে, তারপরে হচ্ছে ওয়েন টু নো হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে এর পরিবর্তে। এবং এখানে হচ্ছে যে দেখেন এখানে এরপরে কিন্তু আক্সের পরে আবার টু ব্যবহৃত হয় না, ঠিক আছে। এখানে কি ব্যবহৃত হবে না, টু কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে কি আক্সের পরে হচ্ছে কি হবে না, যদি আমরা আক্স বসাই এরপরে কিন্তু আবার এই যে টু ব্যবহৃত হবে না। এটা গেল। এরপরে দেখেন কি আছে, এরপরে হচ্ছে মি থাকবে। এরপরে কমার পরিবর্তে কি ব্যবহৃত হয়, কমার পরিবর্তে হচ্ছে ই ব্যবহৃত হবে, তাই তো। এরপরে দেখেন কি আছে, ডু। হ্যাঁ, এরপরে দেখেন যদি হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এটা কি ধরে পরিবর্তন হয় বলেন তো, এটা হচ্ছে অবজেক্ট ধরে পরিবর্তন হয়, ঠিক আছে। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট ধরে পরিবর্তন হয়। তার মানে আমরা জানি ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে আপনার তিনটা জিনিসের উপরে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। একটা হচ্ছে টেন্সের পরিবর্তন অর্থাৎ ভার্বের পরিবর্তন, একটা হচ্ছে পার্সনের পরিবর্তন, আর একটা হচ্ছে নিয়ারেস্ট অট। এই তিনটা জিনিস যদি আপনার একদম ক্লিয়ার থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। এবং যদি এখানে
দেখেন ডু ইউ লাইক নার্সিং যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, তাই তো? তাহলে এখানে দেখেন ডু ইউ লাইক নার্সিং, তুমি কি নার্সিং পছন্দ করো, তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে লাইক আছে অর্থাৎ V1 এ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে হচ্ছে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে কি হবে, এইখানে যেটা হবে সেটা হচ্ছে V2 তে যাবে ইনডাইরেক্টে। অর্থাৎ ন্যারেশনের বিষয়টা খুবই সহজ একটা বিষয়। ন্যারেশন যদি আপনাকে বাংলায় খুব সহজভাবে বলি, ধরেন আপনার কেউ আমাকে, আপনার ছোট ভাই এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কে, আমি বললাম আমি তোমার দুলাভাই, হ্যাঁ। আর মানে এই কথাটাই, সেম কথাটাই আমি যদি একটু ঘুরিয়ে বলি তাহলে কি হবে, আমি তোমার বোনের জামাই। অর্থাৎ জিনিস একই থাকবে কিন্তু জিনিসটা একটু ঘুরিয়ে বলতে হবে, ঠিক আছে? তো ঠিক এরকমই জিনিস দেখেন, সে সেই টু মি, সে আমাকে বলেছিল যে ডু ইউ লাইক নার্সিং, তুমি কি নার্সিং পছন্দ করো। তাহলে আমরা যদি এখন এইটাই মানে আমরা ইনডাইরেক্ট করি তাহলে দেখেন আমাদের ফর্মুলার সাথে কোনটা মিলে যায়, ইন্টারোগেটিভের ইংলিশের কয়েকটা টপিক, সেটা আপনি লাইসেন্স পরীক্ষার্থী হন, সেটা আপনি পোস্ট বেসিক পরীক্ষার্থী হন, এখন কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন আসতেছে, ইংলিশ আইসিটি এগুলো থেকে প্রশ্ন আসছে ভেরি রিসেন্টলি। সো এগুলো থেকে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখতে হবে। আমাদের বইয়ে ইংলিশের টপিকগুলো খুব ভালোভাবে দেওয়া আছে এবং এইভাবে যদি আপনি পড়েন এগুলো কখনোই ভুল হবে না। তাহলে এই ফর্মুলা যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে দেখেন তাহলে শি আস্কড হবে, তাই তো? তাহলে আমরা এখানে সবগুলোই কিন্তু পেয়ে গেলাম, শি আস্কড আছে, ঠিক আছে, শি আস্কড মি আছে, শি আস্কড মি আছে, শি আস্কড মি আসে, এ পর্যন্ত দেখেন সবগুলোই কিন্তু একই আছে, রাইট? এ পর্যন্ত সবগুলো কিন্তু সঠিক আছে। তাহলে পরিবর্তনটা এসেছে কোথা থেকে, এরপরে তাহলে আমাদের এই যে দেখেন কমার পরিবর্তে কি হবে, ইফ হবে। তাহলে দেখেন এখানে ডিড আছে, দ্যাট আছে, তাহলে এই দুইটা কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কেটে দিলাম। এখন এই দুইটার ক্ষেত্রে ইফ আছে, ইফ আছে, ইফ আছে, আই আছে। আই কিসের জন্য আসছে, এই যে সেকেন্ড পার্সনটা আছে, সেকেন্ড পার্সন হলো অবজেক্ট ধরে, তাহলে মি আছে, যার কারণে এখানে আই হয়ে গেল। এরপর দেখেন ঠিক আছে, এ পর্যন্ত কিন্তু ঠিক আছে। এরপরে দেখেন এই যে V1 থাকলে কি হবে, V2 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তাহলে দেখেন লাইক আবার প্রেজেন্ট আছে, তাহলে এটাও বাদ গেল। তাহলে দেখেন আমাদের কি আছে, লাইক নার্সিং। ক্লিয়ার না প্রশ্নটা? খুব সহজ প্রশ্ন। আসলে ন্যারেশন বোঝাতে গেলে আপনার একটা লম্বা ক্লাসের প্রয়োজন, মিনিমাম 1-1.5 ঘন্টার ক্লাস তো মিনিমাম লাগবেই। তো সেই ক্ষেত্রে আমরা একটু শর্টকাটে এটা সেরে নিলাম। এটার যখন আমরা ক্লাস করবো আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আশা করছি যে প্রশ্নের উত্তর আপনারা অনেকেই পেরেছেন। কে কে অ্যান্সার করেছেন? তোসুয়া হচ্ছে অ্যান্সার করেছেন, বি দিয়েছেন। রুবেল ইসলাম দিয়েছিলেন হচ্ছে বি, ভেরি গুড, আপনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 71 এর অ্যান্সারটা হবে হচ্ছে বি। আচ্ছা, আমরা 2 নম্বর অর্থাৎ আমরা 72 কোশ্চেনে চলে আসছি। দ্য মোস্ট কমন সেল টাইপ অফ লাং ক্যান্সার, অর্থাৎ লাং ক্যান্সারের ক্ষেত্রে কোন হচ্ছে কমন সেল টাইপটা এখানে এফেক্টেড হয়, অথবা এখানে কি বলছে দেখেন মোস্ট কমন সেল, কোন কমন সেলটা টাইপ অফ লাং ক্যান্সার, লাইক লাং ক্যান্সারের ক্ষেত্রে হয়ে থাকে কার্সিনোমা, নাকি এখানে হচ্ছে স্কমাস সেল, নাকি এখানে অ্যালভিওলার সেল, নাকি লার্জ সেল। প্রত্যেকে একটু আশা করি অ্যান্সার করবেন। আপনারা 72 যারা যারা অ্যান্সার করছেন আপনারা অবশ্যই এখানে 72 দিয়ে এ অথবা বি অথবা সি অথবা ডি যেটা সঠিক উত্তর হবে আপনারা এই 72টা মার্ক করে দেন হচ্ছে আপনারা এখানে অ্যান্সারটা লিখে দিবেন। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন ঝটপট, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনারা প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, এতে করে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে উপকৃত হয় এবং আমাদের পরবর্তী ধারাবাহিক এই ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে। আমাদের ফ্রি ক্লাস অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেনগুলো কিন্তু ইতিমধ্যেই অলমোস্ট প্রায় আমাদের কয়েকটা সালের প্রশ্ন ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো সিরিয়াল করে আমরা একটা প্লে লিস্ট করে দিয়েছি, আপনারা ওগুলো ইউটিউবে যেয়ে দেখে নিতে পারেন। 72 এর এ দিয়েছেন, বাকির একটা অ্যান্সার করে ফেলেন। 72 এ দিয়েছেন হচ্ছে তাসুয়া দিয়েছেন, এরপরে রেখা খাতুন দিয়েছেন 72 এর এ দিয়েছেন, মিতানুর দিয়েছেন 72 এর এ, রুবেল দিয়েছেন বি। না, স্কোয়ামাস সেল না ভাই, মোস্ট কমন হচ্ছে কি, মোস্ট কমন সেল হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, তাই তো? অ্যাডিনোকার্সিনোমা 72 হচ্ছে যারা আপনারা এ দিয়েছেন, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছেন অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, ওকে, আমরা 73 তে চলে আসি। কি বলছে, উইচ কার্নিয়াল নার্ভ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ আই, দ্য আইবল। আচ্ছা, আইবলটা এখানে কোন দিকে কন্ট্রোল করবে, লেটারালি, মানে এদিকে সেদিকে, তাই তো? লেটারালি আশপাশে, এভাবে এভাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে দেখেন, অক্লোমোটর নার্ভ আছে, এখানে ট্রোকেলার নার্ভ আছে, এখানে হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ আছে, আর একটা হচ্ছে অপটিক নার্ভ। তাহলে এখানে কোনটা আপনার লেটারালি হেল্প করে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন দ্রুত। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন, এটা সঠিক উত্তরটা কি হবে? 73 সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। অক্লোমোটর নার্ভটা কিসের জন্য সাহায্য করে? প্রত্যেকে একটু অ্যান্সার করবেন, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই জায়গাগুলো থেকে দেখেন, এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসার মতো এবং প্রশ্ন আসে।
আপনারা অবশ্যই আশা করি এটা অ্যান্সার করবেন। আচ্ছা, অপটিক নার্ভ হচ্ছে আপনার ভিশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে। রুবেল হোসেন, আপনাকে এখানে বলতে হবে যে লেটরালি, অর্থাৎ আপনার আশপাশে নড়ার ক্ষেত্রে আপনার আইবলটা যে নড়ছে, মুভমেন্ট করছে লেটরালি আশপাশে, এটা এই সাইডে এই সাইডে, এটার জন্য কোনটা সাহায্য করে থাকে? এটা হচ্ছে ভিশনের জন্য। ভিশনের জন্য এটা তো হচ্ছে না, প্রথমেই বাদ যাচ্ছে। 73 ডি দিয়েছেন অপটিক, অপটিক ফর ভিশন, অপটিক নার্ভ ভিশন। এখানে বলছে যে আপনার আইবল লেটারালি মুভমেন্টের জন্য কোনটা সাহায্য করে থাকে, কোন নার্ভটা? এটা আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। লেটারালি মুভমেন্টের জন্য কোনটা সাহায্য করে থাকে? আপনারা এখানে আপনাকে চাই নাই যে কোনটা হচ্ছে ভিশনের জন্য দায়ী, তাই তো? এইটা হচ্ছে আলাদা করে আসে, স্মেলের জন্য কোনটা দায়ী থাকে, এরপরে হচ্ছে সেন্স অফ স্মেল, সেন্স অফ ভিশন, এইগুলা থেকে আসলে তখন আপনি এটা দিতেন। কিন্তু এখন আপনারা কিন্তু প্রত্যেকেই ভুল করে ফেলছেন। একটু বুঝে শুনে অ্যান্সারটা করেন যে কোনটা হচ্ছে লেটারালি আপনার মুভমেন্টের জন্য, আইবলটা মুভমেন্টের জন্য সাহায্য করে থাকে। এখানে হচ্ছে রানী দিয়েছেন, ডি দিয়েছেন, লিজা দিয়েছেন ডি, হয়তো একজন দিয়েছেন, সবাই সেভাবে অ্যান্সার করতেই আছেন। আচ্ছা, রেখা খাতুন দিয়েছেন সি, ভেরি গুড। অ্যাবডোসেন্স নার্ভ। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এই যে অক্লুমোটর নার্ভ, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন, তাই তো? অর্থাৎ আপনার উপরে এবং নিচে, উপরে এবং নিচে যে আইবল মুভমেন্টের জন্য সাহায্য করে থাকে। এই যে হচ্ছে ট্রোকুলার নার্ভ, এটা কি করে? ট্রোকুলার নার্ভ কিন্তু হচ্ছে আপনার ইনট, তার মানে আমরা যদি এই যে মনি বল দুটো এই যে ইনট মানে অভ্যন্তরে আনতে এইভাবে করি না, অভ্যন্তরে আনতে কিন্তু সাহায্য করে, তাই তো? ইনটের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে। অ্যাবডুসেন্স নার্ভ, এটা হচ্ছে কি এই যে আমরা এদিকে এদিকে তাকাচ্ছি, হ্যাঁ এদিকে এদিকে তাকাই, অর্থাৎ লেটারালি কিন্তু করতে সাহায্য করে। তাহলে উত্তর হবে হচ্ছে এটার, এটা হচ্ছে ভিশনের জন্য। ক্লিয়ার না? 73 এ দিয়েছেন না, আপ ডাউন, এটাও কিন্তু হচ্ছে না। ট্রোকুলার ইনট, ভুল করেছেন, অনেকেই ভুল করেছেন প্রশ্নটা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে থাকে, আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন আলাদা আলাদা করে প্রত্যেকটাই, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 74 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমরা দেখি। পালস রেট ইজ বেস্ট প্যালপেটেড অ্যাট উইচ সাইট ইন এমার্জেন্সি। ইমার্জেন্সি ক্ষেত্রে কোন সাইডটাতে হচ্ছে প্যালপেট করা হয়? এটা যেটা হার্টের খুব কাছাকাছি থাকবে, যেটা খুব সহজে দেখা যাবে, যেটা খুব সহজেই মেজার করা যাবে, খুব কমন একটা কোশ্চেন। আশা করি এটা প্রত্যেকেই পারবেন। 74 এর অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। এখানে হচ্ছে মন কালিয়া, আপনি কিন্তু অ্যান্সার ভুল দিয়েছেন 73 এর। আচ্ছা, অধুরা আরোহীও কিন্তু ভুল দিয়েছেন, লিজা আক্তার কিন্তু ভুল দিয়েছেন, অনেকেই, শিল্পী বিশ্বাসও কিন্তু ভুল দিয়েছিলেন, অনেকেই কিন্তু ভুল দিয়েছেন। আশা করি আপনারা 74 নাম্বার কোশ্চেনের যে অ্যান্সারটা আছে এটা খুব সহজে অ্যান্সার করতে পারবেন এবং সঠিক উত্তরই করবেন। আচ্ছা, ক্যারোটিড, রেডিয়াল, ব্র্যাকিয়াল, আর একটা হচ্ছে ফেমোরাল। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, এটার সঠিক উত্তরটা কোনটি হবে? দেখেন, প্রত্যেকটা সাবজেক্ট আপনি যদি একটু বুঝে পড়তে পারেন যে এই টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, এইগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, তাহলে কিন্তু আপনার জন্য একদম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে টপিক ধরে পড়তে হবে। আমি কিন্তু বারবার এই কথাটা বলি, শুধু আমাদের বই বলেই না, যদিও এটা একমাত্র বই ক্র্যাক দ্য লাইসেন্স যেখানে টপিক ওয়াইজ একদম বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো খুব সুন্দর করে সাজানো, ওইভাবে যদি আপনি পড়েন তাহলে এগুলোর বাইরে কিছু আসার সম্ভাবনা নেই। তারপরে আপনি যে বই পড়ছেন, যেভাবেই পড়ছেন না কেন, আপনি টপিক বেস করে আপনি প্রত্যেকটা টপিক প্রশ্নগুলো একটু ভালোভাবে ধারণা নেবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু করবেন। 74 এর বি দিয়েছেন ক্যারোটিড, এমার্জেন্সি। আচ্ছা, এমার্জেন্সি ইন অ্যাডাল্টের ক্ষেত্রে এবং এখানে কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে আলাদা করে আসতে পারে, তাই না কোশ্চেনটা? হ্যাঁ, অনেকেই কিন্তু সঠিক উত্তর করছেন আপনারা ক্যারোটিড। তাহলে ইন এমার্জেন্সি ক্যারোটিডের ক্ষেত্রে হচ্ছে কোনটা হয়? ক্যারোটিড, তাই তো? সবাই সঠিক উত্তর করেছেন। আচ্ছা, রেডিয়াল হচ্ছে কি, এটা হচ্ছে রেগুলার রুটিনের ক্ষেত্রে, অর্থাৎ রুটিন চেকিং এর ক্ষেত্রে, স্টেবল পেশেন্টের ক্ষেত্রে, অর্থাৎ স্টেবল পিপুলের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। ব্র্যাকিয়াল ইন ইনফ্যান্ট, সিপিআর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপরের প্রশ্ন চলে আসি আমরা। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, উত্তরটা হবে হচ্ছে বি, এবং সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এ দিয়েছেন অনেকেই, রেডিয়াল না, রেডিয়াল হচ্ছে রুটিন চেক আপ এবং ওটা স্টেবল মানুষের জন্যই করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখেন সিজোফ্রেনিয়া ইজ এ প্রাইমারিলি, সিজোফ্রেনিয়া ইজ প্রাইমারিলি এ ডিসঅর্ডার অফ, এইখানে কিন্তু স্পিল মাইন্ড, হ্যাঁ সিজোফ্রেনিয়ার মধ্যেই কিন্তু এর মূলত হচ্ছে যে ফ্রেনিয়া হচ্ছে আপনার মাইন্ড আর সিজো হচ্ছে কি আপনার স্পিল। তার মানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে এখানে, কোন জিনিসের ডিসঅর্ডার হতে পারে সিজোফ্রেনিয়া হলে? এটা থট, আপনার চিন্তা ভাবনা, বিহেভিয়ারাল চেঞ্জ আসতে পারে, মেমোরি, এখানে মুড নাকি কনসিয়াসনেস? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন 75 নাম্বার কোশ্চেনের, এবং আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আপনারা হচ্ছে দেখেন এইগুলা, আমি একটা জিনিস কি বলি, আপনি যে বই পড়ছেন না কেন, আপনি যদি এগুলা, আমি মাস্টার এডিশন থেকে দেখাচ্ছি, যদিও আমরা কিন্তু 73 মানে 73টা কোশ্চেন আমরা কিন্তু কমন দেখিয়েছিলাম আমাদের
ওল্ড যে বইটা ছিল সেখানে কিন্তু আইসিটি ছিল না, কম্পিউটার ছিল না, ইনফরমেটিক্স ছিল না, সেখানে কিন্তু বায়োকেমিস্ট্রি ছিল না, সেখানে কিন্তু ইনফরমেটিক্স ল ছিল না, একই সাথে কিন্তু সেখানে ইংলিশ ছিল না, কিন্তু আমাদের মাস্টার এডিশনে কিন্তু সবকিছু অ্যাড হয়েছে এবং আলাদা করে আপনারা দেখেছেন যে আমি এটা নিয়ে একটা বিস্তারিত আপনাদের বলেছি। তো এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন সাইকিয়াট্রিক নার্সিং এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে টপিক ধরে ধরে আমরা আলাদা করেছি না, এইভাবে যদি আপনি পড়েন প্রতিটা টপিক যদি এইভাবে দেখেন, এই যে এখানে আলাদা আলাদা করে যদি এইভাবে আপনি টপিক ধরে ধরে পড়েন, তাহলে দেখেন আপনার কিন্তু একদম প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যদি এই প্রশ্নটাই দেখাই, শুধু এটা না, আপনি যে কোনো প্রশ্ন আপনি দেখতে পারেন বইয়ের মধ্যে, সেই টপিকের মধ্যে যেয়ে আপনি দেখতে পারবেন বিস্তারিত। তো এখানে দেখেন আপনাকে প্রথমে কিন্তু আমাদের এই যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো আছে, কিসের জন্য কোনটা ইনক্রিজ হলে ডিক্রিজ হলে, যেমন এখানে ডোপামিন যদি ইনক্রিজ হয় তাহলে কোন ধরনের ডিজিজ হতে পারে, ডিক্রিজ হলে কোন ধরনের ডিজিজ হতে পারে। যেমন দেখেন ডোপামিন যদি অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া হতে পারে, ডিক্রিজ হলে সেক্ষেত্রে হ্যাঁ দেখেন এখানে পার্কিনসন হতে পারে। তাহলে এখানে দেখেন এই যে আপনারা এখানে দেখেন প্রত্যেকটা টপিকের যখন এরকম ভাবে আপনি ডিটেইল পড়তে থাকবেন, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের যদি এরকম ভাবে আপনি ডিটেইল পড়তে থাকেন, দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন আপনি এইভাবে যদি ডিটেইল পড়তে থাকেন, আপনার বেসিক যে ধারণাগুলো সেগুলো এক্সপ্লেনেশন, একই সাথে কিন্তু এখানে প্রশ্নগুলো আলাদা আলাদা করে এইভাবে যদি আপনি টপিক বেস করে পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনার কোনো, আশা করি যে আপনি প্রশ্ন বুঝতে পারবেন এবং প্রশ্ন সম্পর্কে আপনার একটা পিওর ধারণা চলে আসবে। ওকে, হ্যাঁ তাহলে এটার উত্তরটা কি হবে? হ্যাঁ, থট, ডেফিনেটলি স্পিল মাইন্ড, তাই তো বিহেভিয়ারাল চেঞ্জ আসবে, আপনার থটনেসের পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনগুলো হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার প্রাইমারি যে হচ্ছে ডিসঅর্ডার অফ, হ্যাঁ এটা হচ্ছে থট। অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলেন, একটু ভালোভাবে দেখবেন, এই টপিকগুলো আলাদা করে মনে রাখবেন অবশ্যই। তাহলে যারা এ দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। ৭৬ নম্বর কোশ্চেন, কমনেস্ট এই যে দেখেন অকুপেশনাল লাং ডিজিজ। হ্যাঁ দেখেন এখানে বলছে যে পেশাদার যারা আছে, অর্থাৎ কি যারা কাজকর্ম করে বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন হচ্ছে, যেমন যদি কেউ হচ্ছে রোডে কাজ করে থাকে, রোড মেরামতের ক্ষেত্রে, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ঝালাইয়ের কাজ করে থাকে, এই ক্ষেত্রে এই যে পেশাদার যে সমস্ত মানুষগুলো আছে এনাদের কমন লাং ডিজিজটা কি হয়ে থাকে? ঠিক আছে, এনাদের কমন লাং ডিজিজটা কি হয়ে থাকে? অ্যাজমা হতে পারে, নাকি এখানে হচ্ছে সিলিকোসিস হয়, নাকি এখানে টিউবারক্লোসিস হয়, নাকি নিউমোনিয়া? একটু অ্যান্সার করে ফেলবেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং প্রশ্নটা আসলে অনেকেই কিন্তু আমরা কনফিউশনে পড়ে ভুল করে ফেলি। হ্যাঁ, একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলবেন যে কোন সমস্যাটা হতে পারে, প্রত্যেকে একটু অ্যান্সার করবেন। মূলত এইটা ঘটে থাকে কোথা থেকে? দেখেন ওই যে ক্রিস্টালিন সিলিয়াক ডাস্ট যেগুলো আছে, যে ধুলাবালিগুলা থেকে, হ্যাঁ সিলিয়াক যে ডাস্টগুলো আছে এগুলা থেকে মূলত কিন্তু হচ্ছে এই সমস্যাটা, অর্থাৎ আপনার লাংকের ইনফ্লামেশনটা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এই যে এই জায়গাটাই কিন্তু আপনারা অনেকেই ভুল করে ফেলেন। দেখেন যখন কাজ করবে তখন এই যে হচ্ছে সিলিয়াক ডাস্টগুলো আছে, যেমন এইগুলো আবার কোথা থেকে নিঃসৃত হয়? বিভিন্ন ফ্যাক্টরির যে হচ্ছে বিভিন্ন ধরনের ধোঁয়া বা এগুলোর মধ্যে থেকে নির্গত হতে পারে, অথবা কোনো হচ্ছে দেখা যাচ্ছে যে লোহার কাজ যারা করে, অথবা যারা ইট টিট গুঁড়া করে, এগুলা থেকে যে সিলিয়াক ডাস্টগুলা, যে ধুলাবালিগুলা নিঃসরিত হচ্ছে, এগুলাই কিন্তু মূলত হচ্ছে এই যে সিলিকোসিস ঘটিয়ে থাকে। ঠিক আছে, এবং কিন্তু এটার হচ্ছে ক্রনিক, মাইল্ড এভাবেও হয়ে থাকে। তো এটার উত্তরটা হবে হচ্ছে কি, যারা অকুপেশনাল তাদের জন্য কিন্তু লাং ডিজিজ হিসেবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে সিলিকোসিস। এখানে কিন্তু আলাদা করে উল্লেখই করে দিয়েছে যে অকুপেশনাল মানুষদের ক্ষেত্রে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, এটা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই পড়ে নেবেন। এইগুলো কিন্তু অবশ্যই পড়বেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এবং দেখেন অনেকেই কিন্তু অ্যাজমার সাথে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন, যদিও সিলিকোসিস না থাকলে অ্যাজমা অ্যান্সার হতে পারতো। ঠিক আছে, প্রশ্নের মধ্যে আলাদা আলাদা করে স্পেসিফিক করে দিলে, অর্থাৎ নির্দিষ্ট করে দিলে আপনাকে সেভাবে অ্যান্সার করতে হবে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ প্রডিউসড বাই, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে হচ্ছে উৎপন্ন হয়ে থাকে? ঠিক আছে, প্রডিউসড হয়, দেখেন কোথা থেকে হচ্ছে উৎপাদন হয়ে থাকে। প্রত্যেকেই একটু অ্যান্সার করে ফেলেন। এটা হচ্ছে ডিউরা ম্যাটার, নাকি এটা হচ্ছে এই যে আর্কানয়েড ম্যাটার, নাকি এখানে হচ্ছে করয়েড হচ্ছে ফ্ল্যাক্সিস, নাকি এখানে আপনার পায়া ম্যাটার? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে হচ্ছে উৎপাদন হয়ে থাকে। প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন। আমরা কত নাম্বার কোশ্চেন আছে? আমরা ৭৭ নাম্বার কোশ্চেন আছি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনারা প্রশ্নগুলো যারা চাচ্ছেন আমাদের, এটা এই যে পোস্ট বেসিকের যে আলাদা কোশ্চেন ব্যাংকটা আছে না, আলাদা করে যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে এই যে আমরা প্রথমেই যে প্রশ্ন আছে
এটাই সলিউশন করছি। এটা হচ্ছে কত পেজ থেকে আমরা শুরু করেছি, আজকে 77 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করেছি, অর্থাৎ আমরা 8 পেজ থেকে শুরু করেছি। এইটাতে ভলিউম না, ভলিউমগুলো হচ্ছে আমরা টোটালি কিন্তু ভলিউমগুলো বেস করেছি হচ্ছে মেইন সিলেবাসের উপরে, আর এটা হচ্ছে আমরা টোটালি আলাদা করে দিয়েছি যাতে করে আপনি আলাদা করে পড়তে পারেন এটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার করছেন। আচ্ছা, করেট প্লেক্সাস প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, সাথে সি দিচ্ছেন, বিও দিচ্ছেন অনেকেই। আর্কোনাইট, দেখেন এই যে আর্কোনাইট ম্যাটার, এটা কিন্তু হচ্ছে মূলত সার্কুলেটের ক্ষেত্রে সাহায্য করে থাকে, তাই না? সেরিব্রাসস্পাইনাল ফ্লুইড এটা সার্কুলেটের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এটা হচ্ছে কি সার্কুলেটের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এটা হচ্ছে আউটার লেয়ার যেটা প্রোটেক্ট করে ব্রেইনকে, তাই না? ডিউরামেটার। পায়ামেটার হচ্ছে কি ইনার মোস্ট লেয়ার যেটা হচ্ছে ব্রেইনের সাথে অ্যাটাচড হয়ে থাকে। তাহলে যেটা বাকি আছে আমাদের যেখান থেকে সেরিব্রাসস্পাইনাল ফ্লুইড প্রডিউসড হয় সেটা হচ্ছে কি করেট প্লেক্সাস, ঠিক আছে? সি দিয়েছেন যারা, সঠিক উত্তর দিচ্ছেন। অধুরা আরোহী দিয়েছেন, সি দিয়েছেন। 77-এর হচ্ছে আরফান আলী মুন্না দিয়েছেন, সি দিয়েছেন, ভেরি গুড। আরও অনেকেই কিন্তু অ্যান্সার করেছেন, আবার ভুলও দিয়েছেন। দেখেন বেশিরভাগ কোশ্চেনগুলো আপনি হয়তো কনফিউশনে ভুল করে ফেলছেন। এই যে ছোট্ট ছোট্ট টার্মগুলো যদি আপনি একবার সঠিকভাবে ধরা যায় তাহলে দেখবেন এই প্রশ্নগুলো নেক্সট টাইম আর ভুল হচ্ছে না। এই টপিকগুলোর উপরে বেশি ফোকাস করে পড়লে ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এরপর হচ্ছে 78 নাম্বার, নর্মাল টাইডাল ভলিউম ইন অ্যাডাল্টস, অর্থাৎ আমরা সাধারণ যে শ্বাস প্রশ্বাস নেই সেই ক্ষেত্রে কতটুকু আমরা ইনহেল করি এবং এক্সেল করি, সেই ক্ষেত্রে আমরা কতটুকু গ্রহণ করি এবং ছাড়ি, ঠিক আছে? এটা নর্মাল যে ভলিউম সেটা কতটুকু, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে নর্মাল এই যে হচ্ছে টাইডাল ভলিউমের ইন অ্যাডাল্টের এটার হচ্ছে কতটুকু, 100 ml নাকি 250 ml, 500 ml নাকি 1000 ml? এটাও খুব কমন একটা কোশ্চেন, আশা করছি আপনারা এটা সবাই পারবেন। কত নাম্বারের অ্যান্সার করছেন এটা একটু কাইন্ডলি লিখবেন যে 78। হ্যাঁ, 78 দিয়ে আপনারা একটা ফুল স্টপ দিয়ে দেন আপনারা অ্যান্সার করেন, তা না হলে দেখা যায় কোনটার যে অ্যান্সার করছেন এটা বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, কেননা অনেকেই কিন্তু আগের প্রশ্নের অ্যান্সার করেন, অনেকেই পরের প্রশ্নের অ্যান্সার করেন। জয় জবা লিখেছেন 78-এর হচ্ছে সি দিয়েছেন। তাহলে এখানে হচ্ছে টাইডাল ভলিউম ইন অ্যাডাল্টের নর্মাল ভলিউমটা কতটুকু, নর্মাল ভলিউমটা কতটুকু, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে কত এমএল, নর্মাল ভলিউমটা কত এমএল, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 100, 250, 500 নাকি 1000 ml? লিটারও কিন্তু থাকতে পারে, তাই না? এমএল না থেকে ডাইরেক্ট লিটারও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কত লিটার হবে সেটাও কিন্তু আপনারা অ্যান্সার করতে পারেন। 78-এর সি দিয়েছেন, সি দিয়েছেন, ভেরি গুড। 500 ml অথবা এখানে হচ্ছে 0.5 L, তাই তো? এভাবেও কিন্তু অনেক সময় অপশনে থাকতে দেখা যায়। সো এটা হচ্ছে 500 ml থাকলে তো আমরা এটা অ্যান্সার করেই ফেলবো স্বাভাবিক, যেটা ইন অ্যাডাল্টসের। আবার আলাদা করেও কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়েও আসতে পারে, সেদিকেও কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছেন সি। আমরা 79-এ উইচ এরিয়া ইজ মোস্ট রিস্ক ফর এই যে প্রেশার আলসার, প্রেশার আলসারের জন্য মানে এখানে হচ্ছে এরিয়া ইজ মোস্ট রিস্ক ফর প্রেশার আলসার, প্রেশার আলসারের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ যে এরিয়া, এটা কোন অংশটা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ? দেখেন এইটা যদি আপনি এটার ক্লাসিফিকেশন করেন তাহলে কিন্তু সুপাইন পজিশন, সাইড লেইং পজিশন, বিভিন্ন পজিশনের উপরে বেস করে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তবে একটা মোস্ট কমনের ক্ষেত্রে যে সুপাইন পজিশনের ক্ষেত্রে সব থেকে কমন কোন জায়গাটা এফেক্টেড হয় এবং রিস্ক জোনে থাকে সব থেকে বেশি, এখানে হচ্ছে স্ক্যাপুলা নাকি হিলস নাকি এখানে অ্যাবডোমেন নাকি ফরআর্ম? অনেকেই এই প্রশ্নটাও আপনারা কনফিউজড হয়ে যান, প্রশ্নগুলা এমন জায়গা থেকে করছে। আপনার যদি আমি একটু এই প্রশ্নটা দেখাচ্ছি, যদিও সব প্রশ্ন দেখানো লাগবে না, এগুলো তো আপনাদের কমন দেওয়াই আছে, আপনাদের আমি তো ছবি সহ আপনাদেরকে দিয়েছিলাম, তাই না? আমি কিন্তু আপনাদেরকে ছবি সহ দিয়েছিলাম, আপনারা সেখান থেকে কমপ্লিট করছেন। আপনারা যদি প্রেশার আলসার টপিকটার মধ্যেই যান, এটা আমি এই কারণে দেখাচ্ছি, আপনি যদি এই প্রশ্নগুলো সম্পর্কে একটু বিস্তারিত না পড়েন তাহলে অনেক সময় এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। বেডসোর অথবা ডেকুবিটাস আলসার অথবা প্রেশার আলসার 41 নম্বর পেজ ভলিউম 1-এ আছে, দেখেন সুন্দর করে দেওয়া আছে, আলাদা করে পজিশনগুলো সব দেওয়া আছে, এগুলো আপনারা একই সাথে পড়ে ফেলবেন। এই যে দেখেন 5 নাম্বার কোশ্চেন, কত নাম্বার পেজ? 42 নাম্বার। নতুন বইয়ের, পুরান বইয়ে হচ্ছে কত নাম্বার পেজ? ওখানে তো পেজ এবার চেঞ্জ হয়েছে, এর জন্য এইখানে দেখেন একদম সুন্দর করে মানে নিচের দিকে দেওয়া আছে, দেখেন এই যে shear and friction occurs mainly at sacrum and heels, ঠিক আছে, রেজাল্টিং ইন প্রেশার আলসার। তাহলে এই ক্ষেত্রে দেখেন স্ক্যাপুলাও কিন্তু কমনলি এফেক্টেড হয়ে থাকে, তবে সেক্রাম রিজন একই সাথে হচ্ছে হিল, যেটা হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে এই যে ডেকুবিটাস স্পেশাল আলসারের ক্ষেত্রে ফ্রিকশন এবং ঘর্ষণের ফলে যেগুলো হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে
যে এই ক্ষেত্রে আমরা কোনটা, এখানে তো আমরা এটা বুঝতে পারছি অ্যাবডোমেন এবং ফরম আমাদের অপশনের মধ্যে কোনোভাবেই আসতেছে না। আপনারা এই দুইটার মধ্যে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যান। দেখেন এখানে কিন্তু আপনার যেহেতু এখানে হিলস আছে, সো এখানে হিলস কিন্তু অবশ্যই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আলাদা করে প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে এসেছে এবং স্পেসিফিক এই সম্পূর্ণ এটার উপরে বেস করে একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছে এবং যেখানে উত্তর হিসেবে হিলসই নেওয়া হয়েছে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে বি হবে, এ কিন্তু হবে না। আপনারা যারা বিশেষ করে এ দিয়েছেন, এটা কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে অপশনগুলো অনুযায়ী কিন্তু অ্যান্সারটা হবে না। যদি হিলস না থেকে অন্য কোনো একটা মানে যেটা এই অপশনগুলোর বাইরে, অর্থাৎ যেটা এইগুলার যেখানে প্রেশার আলসার হয় না এরকম কোনো আদার্স কোনো সাইড থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্যাপুলা নিতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে বি, ঠিক আছে। মোস্ট, এই যে মোস্ট উইচ এরিয়া ইজ মোস্ট রিস্ক, সব থেকে বেশি রিস্কে থাকে হচ্ছে হেলথ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেখানে হচ্ছে বনি প্রমিনেন্ট সব থেকে বেশি থাকে এই জায়গাগুলো হচ্ছে কি, এই যে প্রেশার আলসারে কিন্তু রিস্ক থাকার সম্ভাবনা বেশি থাকে এবং যেখানে প্রেশারটা বেশি পড়ে ফ্রিকশন ঘর্ষণের ফলে যে জায়গাতে হয়ে থাকে। ওকে, তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে হচ্ছে বি। 79-এর যারা বি দিয়েছেন সঠিক দিয়েছেন, অনেকেই বি দিয়েছেন, অনেকে এ দিয়েছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা যে প্রশ্নগুলোর অপশনগুলো দেখেছেন, দেখেন দুইটা আপনি খুব ইজিলি কিন্তু আপনি দুইটা বাদ দিতে পারছেন, কিন্তু দুইটার মধ্যে এমন ভাবে দেওয়া যে দুইটাই ঠিকই আছে। আপনার একটা যদি একটু পরিবর্তন হয় প্রশ্নের উপরে বেস করে, আপনার একদম মোস্ট কমনটাই নিতে হবে এবং যেটা সব থেকে বেশি প্রিফার করে সেটাই আপনাকে নিতে হবে, তা না হলে অপশন ভুলে যাওয়া বা প্রশ্ন উত্তর ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই তীব্র। তাহলে 79 আমরা হচ্ছে 80 নম্বর কোশ্চেন, দ্য বেস্ট মেথড ফর ডায়াগনোসিস অফ, এই যে দেখেন এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসের জন্য বেস্ট মেথড ডায়াগনোসিস মেথড কোনটি? ল্যাপ্রোস্কোপি, হচ্ছে আল্ট্রাসাউন্ড, নাকি CA-125 হচ্ছে টিউমার মার্কার, রাইট? এটা তো টিউমার মার্কার হচ্ছেই না, এটা প্রথমেই বাদ যাচ্ছে, আর একটা হচ্ছে MRI। তাহলে বাকি তিনটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকেই লাইভটা একটু প্লিজ শেয়ার করে দেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি অন্যরা উপকৃত হয়, দেন হোয়াই নট, কেন আপনি শেয়ার করবেন না? প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন, আর আপনার বন্ধু বান্ধবী যারা আছে প্রত্যেকে মেনশন করে দেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কিন্তু এক সেট বই ফ্রি দিতে চেয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? যে যারা হচ্ছে না, ওই যে কতটা ভলিউম হবে এবার, মানে মোট বই হবে কতটা, সেটার উপরে বেস করে লাইসেন্সের, যে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন প্রায় 100-এর উপরে হচ্ছে আপনারা সঠিক কমেন্টই করেছিলেন যে 4টা পার্ট থাকবে, এবং আমরা ওটার উপরে একটা লটারি করে আপনাদের এক সেট বই কিন্তু আমরা খুব দ্রুতই ফ্রি করে দিব, ফ্রি দিয়ে দিব আমরা। এবং লটারিটা আমরা হচ্ছে লাইভেই করব, হ্যাঁ, আপনাদের সামনে আমরা নামগুলো লিখে ওর মধ্যে রাখবো। ফেসবুক আইডি যারা যারা কমেন্ট করেছিলেন ওই পোস্টে, ওটা তো আছেই, তো ওটা থেকে আমরা হচ্ছে আপনাদেরকে ফাইন্ড আউট করে আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের পোস্ট বেসিক কোর্সে যারা ভর্তি হচ্ছেন, প্রতিনিয়তই ভর্তি হচ্ছেন, তো আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস একটা ক্লাস 1 মাস পর্যন্ত রেকর্ড থাকবে, অর্থাৎ আজকে যে ক্লাসটা হয়েছে এটা কিন্তু আগামী 1 মাস রেকর্ড থাকবে, তারপর এটা ডিলিট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আপনি 1 মাস পরে যদি ভর্তি হন, তাহলে কিন্তু আপনি 1 মাস আগে যে ক্লাস হয়েছে সেটা মিস করবেন। সো আপনারা যারা ভর্তি হওয়ার দ্রুতই ভর্তি হয়ে যাবেন, বইগুলো আমাদের কোর্সের সাথে ফ্রি, এগুলো সবই আপনারা জানেন, দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপরও আমি হচ্ছে আপনাদেরকে এটা করি, আমি আপনাদের এখানে পিন করে দিচ্ছি, আপনারা কমেন্টে আমাদের কোর্স ফিচারটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কতটি ক্লাস হবে। এবং আমরা কিন্তু এখানে বইয়ের যে লিঙ্কটা ছিল, অর্থাৎ যেখান থেকে প্রশ্নগুলো কমন এসেছে কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আমাদের কমেন্ট আমি পিন করে দিয়েছি, আপনারা সবাই এখান থেকে দেখে নিতে পারেন। ওয়েল, তাহলে এখানে কি বলছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হচ্ছে এন্ডোমেট্রিওসিস বিভিন্ন জায়গাতে হতে পারে, হ্যাঁ, এই টিস্যুটা সেটা লাংকের মধ্যে থাকতে পারে, ওভারির মধ্যে থাকতে পারে। তো এটা নির্ণয়ের জন্য আপনার সব থেকে বেস্ট হচ্ছে ডায়াগনোসিস কোনটা হবে? হ্যাঁ, এখানে হচ্ছে আল্ট্রাসাউন্ড, MRI, ল্যাপ্রোস্কোপি, কোনটা? এই প্রশ্নটা অন্তত ভুল করেন না। না, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, ইসরাত জাহান, রিমা দিয়েছেন, ডি দিয়েছেন না, MRI এর মাধ্যমে তো এন্ডোমেট্রিওসিসের এটা দেখা হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ওভারিয়ানের ক্ষেত্রে এবং আল্ট্রাসাউন্ড ওভারিয়ানের ক্ষেত্রে কিন্তু আলাদা করে দেখা যেতে পারে। তাহলে এটা সঠিক উত্তর, যারা বি দিয়েছেন সঠিক উত্তর দিচ্ছেন, এটা সঠিক উত্তর হবে কি, এটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপির মাধ্যমে মূলত হচ্ছে এটা একদম ক্লিয়ার দেখা যায়, এবং একই সাথে এখানে বেস্ট ডায়াগনোসিস হিসেবে কিন্তু দেখেন বেস্ট মেথড হিসেবে ল্যাপ্রোস্কোপি হচ্ছে উত্তর সঠিক হবে। অর্থাৎ যারা বি দিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। মিতানুর দিয়েছেন, বি দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। হাফিজা ইসলাম বি দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। আচ্ছা, এরপরে 81 নম্বর কোশ্চেন, গ্রিনিশ ইয়েলো কালার অ্যামনিটিক ফ্লুইড ইন্ডিকেটস, অর্থাৎ যদি সেটা গ্রিনিশ ইয়েলো হয় তাহলে সেই ক্ষেত্রে মানে কোন জিনিসটা নির্দেশ করে
ঠিক আছে, এখানে ফেটাল ডিস্ট্রেস নাকি হচ্ছে আরএইচ ইনকম্পেবিলিটি, নাকি এখানে পোস্ট ম্যাচুরিটি, নাকি হচ্ছে আইইউডি ইন্ট্রাইউটেরিন ডেথ। খুব ইম্পর্টেন্ট আরো একটা কোশ্চেন, আপনারা যদি অ্যামনিটিক ফ্লুইডের যে কালার চেঞ্জের জন্য যে যে জিনিসটা হয়ে থাকে এটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি সবাই অ্যান্সার করতে পারবেন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে এটা ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে এটার অ্যান্সার করে ফেলেন। 81 এটার অ্যান্সার করতে হবে এবং পারতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখেন এইভাবে যদি আপনারা পড়েন প্রত্যেকটা টপিক ধরে, এটা মেবি হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল চেঞ্জেসের আগের যে টপিকটা আছে, প্লাসেন্টা ফেটাল মেমব্রেনের যে টপিকটাই আছে, এই যে দেখেন এইভাবে যদি যারা মিডওয়াইফারিতে আসেন, আমি মানে খুবই অবাক হই, আপনাদের এক একজন এক এক রকম বুঝিয়ে দেয়। আপনি যদি এভাবে টপিক ধরে পড়েন, আমি যদি এটা একটু দেখাই, দেখেন এখানে বইটা, আপনি যদি এভাবে টপিক ধরে প্রত্যেকটা জিনিস পড়েন, দেখেন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এখানে যদি এরকম টপিক ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন পড়েন, দেখেন গাইনোকোলজি, যদি আপনি টপিক ধরে ধরে পড়েন, দেখেন অবস্টেটিক্যাল নার্সিং থেকে প্রশ্নটা আসছে, এই যে ইনকমপ্লিটেশন অফ ফেটাল, এই যে হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ এখান থেকে। এরপরে দেখেন এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস, এই যে প্লাসেন্টা এন্ড ফেটাল মেমব্রেনস থেকে আসছে 30 নম্বর পেজ। এবং দেখেন প্রশ্নগুলো কিভাবে সাজানো, আমি একটু দেখাই আপনাকে। টপিকের মধ্যে আপনারা যেখানে পড়ছেন যেভাবে পড়ছেন এভাবেই পড়েন, মানে টপিক ধরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে পড়েন। এখান থেকে একটা প্রশ্ন, ওখান থেকে একটা প্রশ্ন, এভাবে পড়লে আসলে মানে কমপ্লিট একটা প্রিপারেশন হয় না ওইভাবে। দেখেন এখানে কি আছে, এই যে প্রত্যেকটা জিনিস দেখেন। এইখানে যখন আমরা প্রশ্নগুলো শুরু করেছি, আমি আগের প্রশ্ন যাচ্ছি না, এই যে এখানে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে দেওয়া। দেখেন এখানে প্রশ্নর সাথে একদম প্রত্যেকটা জিনিস, এই যে দেখেন এখানে হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ অ্যামনিটিক ফ্লুইডগুলো দেওয়া আছে, অ্যামনিটিক ফ্লুইডের ফিচার্সগুলো কেমন হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। একই সাথে দেখেন এখানে নর্মাল ভলিউম কতটুকু হবে সেটাও কিন্তু সুন্দর করে দেওয়া। এবং একই সাথে এখানে অ্যাবনর্মাল কন্ডিশনগুলো, অর্থাৎ এখানে দেখেন অ্যাবনর্মাল কালার অফ অ্যামনিটিক ফ্লুইডগুলো কত সুন্দর করে এখানে এইভাবে দেওয়া। এটা আপনারা বিগত বই যেটা আছে, অর্থাৎ ওল্ড এডিশনে 55 নম্বর মেবি পেজে পাবেন, আর নিউ এডিশনে অর্থাৎ মাস্টার এডিশনে 34 নম্বর পেজে আছে। দেখেন এই যে অ্যাবনর্মাল গুলো সুন্দর করে দেওয়া আছে, এই যে গ্রিন হলে কি হবে, এখানে গোল্ডেন ইয়েলো হলে কি হবে, গ্রিনিশ হলে কি হবে, ডার্ক কালার্ড হলে কি হবে, এখানে ডার্ক ব্রাউনের ক্ষেত্রে কি হবে। এরপরে দেখেন আবার এই ধরনের কোশ্চেন আপনার কিন্তু আবার এখানে প্র্যাকটিসের জন্য পরে এইভাবে কোশ্চেন চলে গেছে। আবার দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ, মানে জিনিসটা হচ্ছে আপনি যখন যে টপিকটা পড়বেন বা যে জিনিসটা আপনি পড়বেন, এইভাবে আপনি হচ্ছে ধরে ধরে পড়েন, তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়লে ইনশাল্লাহ সমস্যাটা হচ্ছে না। তাহলে দেখেন এই যে ফেটাল ডিস্ট্রেস যেটা নির্ণয় করে সেটা হচ্ছে গ্রিন, হ্যাঁ, আর এখানে বলছে গ্রিনিশ ইয়েলো, দ্যাটস মিন এটা কি নির্দেশ করবে, যেটা হচ্ছে পোস্ট ম্যাচুরিটি, ঠিক আছে। আর আরএইচ ইনকম্পাটিবিলিটি যেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, যেটা হচ্ছে গোল্ডেন ইয়েলো। আর এটা কি, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরিন ডেক ডার্ক ব্রাউন, হ্যাঁ। তাহলে দেখেন আপনার এইভাবে কিন্তু এই যে অ্যামনিটিক ফ্লুইডের কালারগুলো, অ্যাবনর্মাল কালারগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবেন, যেখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এবং আপনারা দেখেছেন এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। এখন বিষয় হচ্ছে আমাকে একটু বলেন, লাইসেন্সিং যারা পরীক্ষা দিবেন তাদের কি এই টপিক নাই, নাকি যারা মিডওয়াইফারিতে আছেন তাদের এই টপিক নাই? আই ডোন্ট নো আসলে কিভাবে আপনারা কি বোঝেন। আপনাকে পড়তে হবে টপিক ধরে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী, এটা সিলেবাস ফুল আপনাকে টাচ করতে হবে। আর কিছু কিছু কোশ্চেন থাকে 10 থেকে 15টার মতো কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে সবাই অ্যান্সার করতে পারবে, অ্যাজ লাইক এই যে এই ধরনের কোশ্চেন, হুইচ ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। আপনি বলেন যে কে জানে না যে ব্লাড ক্লটিং এ কোন জিনিসটা হচ্ছে প্রয়োজন, কোনটা সাহায্য করে থাকে, কোনটা প্রয়োজন, কোনটা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে নাকি ভিটামিন ই। এগুলো নিয়ে অনেক কথা বলেছি। ভিটামিন এ স্পেশালি কোশ্চেন আসে, এখান থেকে আলাদা করে একটা কোশ্চেন আসে, এবং রিসেন্টলি 2টা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের কি করা যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে। এখানে হচ্ছে স্বপ্না রয়, আপনি 81 যে হচ্ছে এ দিয়েছেন, কারণ আপনি ওটা হচ্ছে ফেটাল ডিস্ট্রেসের সাথে আপনি মিক্সড করে ফেলেছেন, ঠিক আছে, ওটা গ্রিন, ওইটা ভুল করা যাবে না। এই জন্য কিন্তু গ্রিনিশ ইয়েলো, একটা পোস্ট ম্যাচুরিটি, একটা ফেটাল ডিস্ট্রেস, দুইটাই দেখেন কাছাকাছি শব্দ, কাছাকাছি মানে অ্যাবনর্মালিটিসটা কাছাকাছি, কিন্তু টার্ম দুইটা চেঞ্জ, সুতরাং আপনাকে অবশ্যই ক্লিয়ার করে পড়তে হবে একদম। ওকে, সি দিয়েছেন ভিটামিন কে, দেখেন এ 82 ইসরাত জাহান, অধুরা দিয়েছেন হচ্ছে সি দিয়েছেন, লিজা দিয়েছেন 82 সি, ইসরাত জাহান রিমা দিয়েছেন সি দিয়েছেন, স্বপ্ন রয় 82 সি দিয়েছেন, রেখা খাতুন সি দিয়েছেন, মুরসালিন দিয়েছেন হচ্ছে, মুরসালিনা দিয়েছেন সি দিয়েছেন, রানী দিয়েছেন 82 সি। তাহলে দেখেন এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন এ কিসের জন্য, ডি কিসের জন্য, ভিটামিন কে কিসের জন্য, এবং দেখেন এই যে অ্যান্টিস্টালিটি হিসেবে যেটা কাজ করে, হ্যাঁ, এই যে স্টালিটি অর্থাৎ এখানে যেন বন্ধ্যত্ব না হয়, প্রজননের ক্ষেত্রে যেটা সাহায্য করে থাকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিটামিনগুলো অবশ্যই মনে রাখবেন, ভিটামিন এ রিলেটেড আমরা অনেক পড়েছি, ইভেন আপনাদের পরীক্ষার আগেও আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছিলাম।
যেখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পেয়েছেন। 83 নম্বর কোশ্চেন, দ্য মেইন গোল অফ পাবলিক হেলথ ইজ টু। তাহলে দেখেন পাবলিক হেলথের ক্ষেত্রে তাদের প্রথম লক্ষ্যটা, উদ্দেশ্যটা কি থাকে? প্রোভাইড ট্রিটমেন্ট টু সিক অনলি শুধুমাত্র যারা অসুস্থ তাদেরকে সেবা মানে ট্রিটমেন্ট করা, নাকি ইমপ্রুভ দ্য হেলথ অফ হোল পপুলেশন, নাকি হোল যে পপুলেশন আছে সমস্ত মানুষের মধ্যে হেলথ ইমপ্রুভমেন্ট করা, জনসচেতনের মাধ্যমে হেলথ ইমপ্রুভ, স্বাস্থ্য উন্নত করা। এরপর হচ্ছে সি নাম্বার বলছে ফোকাস অনলি অন মেইন, এখানে কি বলছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, নাকি শুধুমাত্র এখানে ফোকাস করবে ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথের উপরে, মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের উপরে মূলত তারা ফোকাস করবে কিনা। ট্রেন হেলথ কেয়ার প্রফেশনাল, নাকি যারা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল আছে তাদেরকে ট্রেন করবে। দেখেন এখানে হচ্ছে এই যে মেইন গোলটা কাদের কি হবে, পাবলিক হেলথের মেইন গোলটা কি হওয়া উচিত, খুব কমন। দেখেন অপশনের মধ্যে কিন্তু আপনার অ্যান্সারটা লুকিয়ে আছে, তাই না? 83 সি দিয়েছেন। আপনারা কত নাম্বার অ্যান্সার করছেন সেটা অবশ্যই আপনারা উল্লেখ করবেন। ইসরাত জাহান রিমা দিয়েছেন 83 বি দিচ্ছেন, আবার দিচ্ছেন হচ্ছে সিও দিয়েছেন, রেখা দিয়েছেন, আচ্ছা রানী দিয়েছেন সি। আপনার অনেক কোশ্চেন ভুল হচ্ছে রানী, আমি জানি না আপনি আসলে কিভাবে পড়ছেন বা কিভাবে আগাচ্ছেন। একটু আপনার ম্যাক্সিমাম কোশ্চেনই যেহেতু ভুল হচ্ছে সেহেতু মনে হয় পড়ার মধ্যে কোনো গ্যাপ থাকতে পারে অথবা কোনো ধরনের সমস্যা আছে। এনিওয়েজ, তো এখানে হচ্ছে 83 নম্বরের বি দিয়েছেন। তাহলে দেখেন পাবলিক হেলথের কাজটাই যেটা হবে সেটা পপুলেশনের মধ্যে, অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে তাদের হেলথ ইমপ্রুভমেন্টের মেইন ফোকাস থাকে এবং মেইন গোলটা থাকে, তাই না? তাহলে পাবলিক হেলথের কাজ হবে হচ্ছে ইমপ্রুভ দ্য হেলথ অফ হোল পপুলেশন, সমস্ত মানুষের মধ্যে, জনগণের মধ্যে তাদের স্বাস্থ্য উন্নত করাই হচ্ছে মেইন গোল বা প্রথম উদ্দেশ্য থাকা উচিত। 84 নম্বর কোশ্চেন, দ্য নর্মাল ইন্ট্রাওকুলার প্রেশার। ঠিক আছে, আমাদের চোখের যে হচ্ছে চোখের মধ্যে যে প্রেশারটা থাকে, অর্থাৎ ইন্ট্রাওকুলার প্রেশারটা কত থাকবে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দ্য নর্মাল ইন্ট্রাওকুলার প্রেশার ইজ, এখানে হচ্ছে 10 থেকে 21 mmHg, নাকি 16 থেকে 25, 20 থেকে 35, নাকি 19 থেকে 38? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকে ঝটপট একটু অ্যান্সার করে ফেলেন, কত থেকে কত হবে। 84 নম্বর কোশ্চেনের অ্যান্সার করে ফেলেন যে এখানে নর্মাল ইন্ট্রাওকুলার প্রেশার কত। দুই জবা মৌ দিয়েছেন 84, এ দিয়েছেন 10 থেকে 21। আলাদা করে একটা প্রশ্ন আসতে পারে, এই যে ইন্ট্রাওকুলার প্রেশারটা মেজার্ড বাই কিসের মাধ্যমে এটা মূলত হচ্ছে মেজার করা হয়? টোনোমেট্রি, তাই তো? এটার মাধ্যমে হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেশারটা মূলত হচ্ছে মেজার করা হয়ে থাকে। তাহলে নর্মাল ইন্ট্রাওকুলারটা কত? 84 এ দিয়েছেন, রেখা খাতুন দিয়েছেন, হাফিজা ইসলাম দিয়েছেন, রুবেল হোসেন দিয়েছেন, স্বপ্না রয় দিয়েছেন। যেহেতু সবাই বলছেন তাহলে আমরাও সেটাই বলি, ভুল করা যাবে না। 10 থেকে 21, ভেরি গুড, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে 85 নম্বর কোশ্চেন, 85, দ্য প্রেসক্রাইবড অ্যামাউন্ট অফ অক্সিজেন ফর সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে প্রেসক্রাইবড অ্যামাউন্টটা কত হবে বলেন তো? অক্সিজেন ফ্লোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 লিটার পার মিনিট, নাকি 4 থেকে 6, নাকি 6 থেকে 8, অর্থাৎ 10 থেকে 12? হাই ফ্লো হবে নাকি লো ফ্লো হবে? এটা মেজার করতে পারলে এটার অ্যান্সারটা আপনি দিয়ে ফেলতে পারবেন। কেননা সিওপিডির পেশেন্টের যদি আপনি হাই প্রেশার দেন, মানে হাই ফ্লো দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ফেলিউর হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই না? তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। দ্য প্রেসক্রাইবড অ্যামাউন্ট অফ অক্সিজেন ফর এ সিওপিডি, করোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যে পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে অক্সিজেন প্রেসক্রাইব করা হবে কি অ্যামাউন্টে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 85, রেখা খাতুন দিয়েছেন 1 থেকে 2 লিটার পার মিনিট। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। জুই জবা মৌ দিয়েছেন 85, এ দিয়েছেন। বাকি যারা আছেন একটু প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন। আমরা এটা হচ্ছে আমাদের পোস্ট বেসিকের আমরা হচ্ছে 25-এর যে কোশ্চেন, অর্থাৎ রিসেন্টলি সেপ্টেম্বরে যেটা হয়েছিল সেটা সলভ করছি। এরপরে আমরা পোস্ট বেসিক ইন মিডওয়াইফারি যেটা আছে, মিডওয়াইফারি কোশ্চেন এর পরে আমরা ধারাবাহিকভাবে শেষ করবো। অর্থাৎ 25-এর এই দুটো কোশ্চেন শেষ হলে এরপরে লাইসেন্সের যে কোশ্চেনগুলো আছে, লাইসেন্সের বিগত প্রশ্নের উপরে আমাদের ক্লাস দেওয়া আছে প্রায় 16 থেকে 17টা, ওগুলো আপনারা দেখতে পারেন। আর একই সাথে 25-এর প্রশ্নের ক্লাসগুলোও থাকবে। এভাবে আমরা ধারাবাহিকভাবে আগাতে থাকবো ইনশাল্লাহ। বিগত প্রশ্নগুলোর উপরে আমরা একটা কমপ্লিট সলিউশন ক্লাস আপনাদের দিব, যাতে করে এইগুলো নিয়ে বিভিন্ন বইয়ের ভুল বা এইগুলো নিয়ে আপনাদের কনফিউশনটা না থাকে। আচ্ছা, এখানে কি বলছে তাহলে? প্রেসক্রাইব অ্যামাউন্ট অফ অক্সিজেন ফ্লো সিওপিডির ক্ষেত্রে হচ্ছে
লো ফ্লোতে দিতে হবে। তাহলে লো ফ্লো দিলে সেই ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 1 থেকে 2 লিটার পার মিনিট। এ যারা দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। হাই ফ্লোতে গেলে ভাই নেজল ক্যামেলা, ঠিক আছে, ভাই কি নেজল ক্যানুলার মাধ্যমে। কিন্তু আপনি যদি হাই ফ্লো দেন সেই ক্ষেত্রে রেসপিরেটরি ফেলিউর হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। সো সঠিক উত্তর হবে হচ্ছে 85 এ, ঠিক আছে, যারা সঠিক উত্তর দিয়েছেন এ সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আমরা 86 নম্বর কোশ্চেনে আসি। দ্য এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, দেখেন এখানে কি বলছে, ইপিআই এর, ঠিক আছে, এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইজ অফিসিয়ালি লঞ্চড ইন বাংলাদেশ। কখন হচ্ছে অফিসিয়ালি, অর্থাৎ আপনার অফিসিয়ালি কখন এটা লঞ্চ করা হয়ে থাকে? হ্যাঁ, দেখেন কত সালে এটা, 1975, 1979, 1985 নাকি 1990? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা মনে হয় খুব ভেরি রিসেন্টলি মনে হয় আমরা এটা নিয়েই ক্লাস হয়েছে আমাদের, কয়েকদিন আগে আমরা কোন সাবজেক্টে যেন এটার উপরে ক্লাস করছিলাম, তাই না? তাহলে হচ্ছে দেখেন এই যে ইপিআই এর হচ্ছে কোন সময় এটা লঞ্চ করা হয় বাংলাদেশে, প্রত্যেকেই একটু এটার অ্যান্সার করবেন এবং আশা করি এই প্রশ্নটার অ্যান্সারটা সবাই করবেন। এমএসটি পপি আক্তার শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ বোন শেয়ার করে দেওয়ার জন্য। যারা যারা শেয়ার করছেন একটু শেয়ার করে ডান লিখে দিয়েন, যাতে করে এই যে গুড হার্টেড যে পিপুলগুলো আছে, আমরা অন্তত এই যে ভালো হৃদয়ের মানুষগুলো অন্তত দেখতে পারি যে না আপনারা শেয়ার করেন, অন্যকে উপকার করেন। ম্যাক্সিমামই হচ্ছে দেখবেন যে অন্যকে শেয়ার করে না, কোনোভাবে আরেকজনকে হেল্প করতেই চায় না কোনোভাবেই। আচ্ছা, অনেকে অ্যান্সার করে ফেলেছেন। রেখা খাতুন দিয়েছেন, 86 বি দিয়েছেন, রূপা হাসান দিয়েছেন বি দিয়েছেন, জুই জবা মৌ বি দিয়েছেন 85 এ না। আরফান আলী মুন্না দিয়েছেন 1979। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর হবে কত, 1979, তাই তো? এটা হচ্ছে 1979-তে। সঠিক উত্তর হচ্ছে বি। কমন কোশ্চেন এবং এটা সবার পারা উচিত, খুব কমন একটা কোশ্চেন। 87 নম্বর কোশ্চেন যেটা আসছে, নর্মাল পিএইচ অফ ব্লাড, ওই যে বলেছিলাম 10 থেকে 15টার মতো কোশ্চেন যেটা সবাই পারে, এই প্রশ্নগুলো থাকে পরীক্ষাতে, এরকম ধরনের প্রশ্ন। তার মধ্যে এই আরো একটা কোশ্চেনের আগে একটা গেল হচ্ছে কোনটা ব্লাড ক্লটিং এ সাহায্য করে থাকে, এই আর একটা প্রশ্ন যে নর্মাল পিএইচ অফ ব্লাড, ব্লাডের পিএইচ কত। হ্যাঁ, এগুলা দেখেন আমি কেন বলি যে এগুলো তো কমন প্রশ্ন, কিন্তু এগুলো যখন আপনি অ্যাডভান্স কোশ্চেনে যাবেন তখন আপনার বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে হবে। মানে যেভাবে আপনার বইয়ে দেওয়া, যেরকম দেখেন মাঝে মাঝে একটু দেখাই, বই টই দেখাই, এতে করে আমাদের বইয়ের একটু পাবলিসিটি হোক। যদিও প্রচুর পরিমাণে সেল করার কারণে এখনো পর্যন্ত বইয়ের রিভিউ দেওয়ারই সময় পাইনি আলাদা করে। দিব, খুব দ্রুতই দিব, এখনো সেলের উপরেই আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই। এখানে হচ্ছে এই যে 128 নম্বর পেজ। একটা জিনিস দেখেন, আপনি এইভাবে যদি টপিক ধরে পড়েন, আমাকে একটু বলেন, এভাবে যদি আপনি টপিক ধরে প্রত্যেকটা, এই যে দেখেন এখন এখানে অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি থেকে শুরু, এখানে অনেক ডিটেলস দেওয়া আছে 120 পেজে। এরপর দেখেন সেল টিস্যু নিয়ে আলাদা করে দেওয়া, এখানে দেখেন হেমাটোলজিক্যাল সিস্টেম নিয়ে আলাদা করে দেওয়া, দেখেন এখানে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার গুলো, যতগুলো ডিসঅর্ডার হতে পারে ব্লাডের উপরে, সবগুলো ডিসঅর্ডার এখানে ডিটেলস দেওয়া। তাহলে আপনি যদি এখানে ব্লাডের মধ্যে চলে আসেন, এখানে কিন্তু ব্লাড রিলেটেড যত ধরনের কোশ্চেন আপনার আছে বেসিক টু অ্যাডভান্স 128 পেজে যদি আপনি দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র যে নর্মাল পিএইচ অফ ব্লাড এইভাবে না, ব্লাডের এখানে ফুল হোল ডিটেলস কিন্তু এখানে দেওয়া। দেখেন এখানে এইগুলো তো বেসিক কোশ্চেন, এরপরে দেখেন আপনি এই সাইডে এসে এগুলোর অ্যাডভান্স যে কোশ্চেনগুলো এবং খুব দারুণ দারুণ যে কোশ্চেন যেগুলো পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু আপনি এখানে তখন এই যে ডিটেইল পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই যেখানে পড়তেছেন, যেভাবেই পড়তেছেন না কেন, অবশ্যই ডিটেইল পড়েন এবং টপিক ধরে পড়েন ইনশাল্লাহ, তাহলে একটা ইফেক্টিভ প্রিপারেশন আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কত, অনেক সময় কিন্তু এটা 7.4 থাকে, তাই না? এভাবেও কিন্তু অনেক সময় থাকে 7.3, 7.3 টু 7.4, এভাবেও কিন্তু অনেক সময় অপশনে থাকে। সো এটাও কিন্তু আমরা মনে রাখবো। তাহলে এখানে কি 7.35 টু 7.45, আর যদি শুধুমাত্র একটা দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে দেখবেন 7.4, এইভাবে দেওয়া থাকে। আচ্ছা, উত্তর হচ্ছে সি। আমরা 88 নাম্বার কোশ্চেন, 88 নাম্বার, যেটা উইচ স্ট্রাকচার পাসেস থ্রু দ্য ফরমেন। দেখেন এখানে বলছে ফ্রমেন, অর্থাৎ ফরমেন ম্যাগনেসিয়াম, অর্থাৎ এখানে হচ্ছে আপনার স্কালের একদম নিচের যে অংশটা, ফাঁকা অংশটা, তাই না? তাহলে ফরমেন ম্যাগনেসিয়ামের মধ্যে দিয়ে আপনার কোন জিনিসটাই যে পাস থ্রু, কোনটা এটার মধ্যে দিয়ে প্রবেশ করে, ঠিক আছে? এখানে কি বলছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এরপরে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড, আরেকটা হচ্ছে জগুলার ভেইন। প্রত্যেকে একটু অ্যান্সার করেন তো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন কোশ্চেনগুলো এসেছে কিন্তু খুব মানে দারুণ দারুণ প্রশ্নগুলো এসেছে। আপনারা এটারও একটি সঠিক উত্তরটা অ্যান্সার প্রত্যেকে করে ফেলবেন আশা করি। যে উইচ স্ট্রাকচার পাস থ্রু, মানে কোথা দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে? থ্রু আউট মানে কি, কোনো কিছুর মধ্যে দিয়ে ভেদ করে যাওয়া। দ্য বুলেট থ্রু আউট ইন মাই বেলি, তার মানে কি আমার পেটের মধ্যে দিয়ে বুলেটটা ভেদ করে চলে গেল, তাই না? মানে কোন জায়গা দিয়ে পাস আউট করেছে, পাস থ্রু করেছে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। ফোরামেন ম্যাগনাম,
হুম, এরপরে হচ্ছে একই সাথে কিন্তু এখানে আলাদা করে অপশনগুলো দেওয়া আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। অষ্টআশি সি দিয়েছেন স্পাইনাল কর্ড, কে ক্যান্সার করেছেন? দুই জবা মৌ অধুরা দিয়েছেন, আমরা আগেরটা না, আমরা 88 নম্বরে আছি। রেখা খাতুন দিয়েছেন, সি দিয়েছেন। ইসরাত জাহান, আচ্ছা ইন্টারনাল ক্যারোটিড, এটা তো ক্যারোটিড ক্যানেল দিয়ে গেছে তাই না? এটা তো ক্যারোটিড ক্যানেলের মাধ্যমে দিয়ে দিয়ে গেছে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা, তাই না? আর ভার্টিব্রাল আর্টারি স্পাইনাল কর্ড, যদিও ভার্টিব্রাল আর্টারিটাও, তারপরে হচ্ছে স্পেসিফিক যেটা হবে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর জগুলার, এটা কিন্তু হচ্ছে আপনার জগুলার ফ্রামেন দিয়ে প্রবেশ করেছে জগুলার ভেইন। তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে কি আমাদের সি। হাফিজা দিয়েছেন, সি দিয়েছেন, ওটা হচ্ছে ক্যারোটিড ক্যানেলের মাধ্যমে দিয়ে প্রবেশ করেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। অথরা আরোহী দিয়েছেন, আচ্ছা এ দিয়েছেন। অনেকেই যারা এ দিচ্ছেন তারা কিন্তু ভুল করছেন, যারা সি দিচ্ছেন সঠিক উত্তর দিচ্ছেন। 89 নাম্বার কোশ্চেন, উইচ অর্গান প্রডিউস এনজাইম, অর্থাৎ দেখেন এনজাইম অ্যান্ড হরমোন, অর্থাৎ বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন, যেটা মিক্সড গ্ল্যান্ডের মতো কাজ করে। তাহলে কোনটা কাজ করে দেখেন তো, উইচ অর্গান প্রডিউস এনজাইম অ্যান্ড হরমোন, কোনটা হচ্ছে হরমোন এবং এনজাইম প্রডিউস করে থাকে, কোন কোন হচ্ছে এখানে অর্গানটা? তাহলে এখানে দেখেন বলছে প্যানক্রিয়াস, গল ব্লাডার, লিভার নাকি হচ্ছে স্টোমাক। প্রত্যেকে আশা করি এটার অ্যান্সার করতে পারবেন, কেননা খুব কমন একটা কোশ্চেন এবং অনেকবার আমরা পড়ছি, এবং এইটার উপরে মানে এখানেই দুইটা কোশ্চেন আসছে এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন আসেই, এই জায়গা থেকে ম্যাক্সিমাম পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং মজার একটা বিষয় দেখেন, এই পরীক্ষার মধ্যেও দুইটা কোশ্চেন এসেছে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 89-এ দিয়েছেন হচ্ছে এ দিয়েছেন ইসরাত, জুই দিয়েছেন 89-এর এ, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। রেখা খাতুন দিয়েছেন 89-এর এ দিয়েছেন, হাফিজা ইসলাম দিয়েছেন 89-এর এ, অধুরা আরোহী দিয়েছেন 89-এর এ। ভেরি গুড। প্যানক্রিয়াস কিসের মতো কাজ করে? এটা কিন্তু বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন উভয়ের মতো কাজ করে, তাই না? মিক্সড গ্ল্যান্ডের মতো কাজ করে, যেখানে হরমোন এবং এনজাইম দুইটাই প্রডিউস করে থাকে। কিন্তু এগুলা গল ব্লাডার, লিভার, এগুলো হচ্ছে আলাদা করে বাইলের উপরে ফোকাস করে থাকে, তাই না? আচ্ছা স্টোমাক জুসিস আলাদা করে দেওয়া হচ্ছে, স্টোমাক এখান থেকে নিঃসরণ করে থাকে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? যেটা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, 89-এর হচ্ছে কমন একটা কোশ্চেন এবং আশা করি এটা আপনারা পড়তে পারবেন। এখান থেকে আলাদা করে আর একটা কোশ্চেন কিন্তু আসে, প্যানক্রিয়াস থেকে আলাদা করে এখানে হচ্ছে কোন কোন সেল থেকে কোনগুলা নিঃসরণ করে বা কোনটা নিয়ন্ত্রণ করে থাকে, ইনক্লুইন, হ্যাঁ, পলিপেপটাইড, এগুলো আলাদা করে কিন্তু আসে প্রশ্ন। 90 নম্বর কোশ্চেন, এ নার্সিং স্টুডেন্ট প্লানস টু স্টাডি দ্য ইফেক্টিভ অফ মিউজিক থেরাপি অন এংজাইটি ইন পোস্ট অপারেটিভ পেশেন্ট। পোস্ট অপারেটিভ পেশেন্টের উপরে একজন নার্সিং স্টুডেন্ট তিনি প্ল্যান করলেন যে তার যে এনজাইটি হচ্ছে, আমি মিউজিক থেরাপি দিয়ে দেখবো যে আসলে তার এনজাইটি কোনোভাবে রিডিউস হয় না বা তার এনজাইটি কোনোভাবে পরিবর্তন হয় কিনা। এখানে হোয়াট ইজ দ্য বেস্ট টাইপ অফ স্টাডি, এই যে হচ্ছে সে এইভাবে যে স্টাডি, ইফেক্টিভ স্টাডি করার যে প্ল্যানটা করলো, এটা কোন ধরনের স্টাডির মধ্যে পড়বে? এখানে হচ্ছে ডিসক্রিপটিভ, নাকি এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, নাকি এখানে কেস স্টাডি, নাকি হিস্টোরিক্যাল স্টাডি? দেখেন এটাও কিন্তু অ্যান্সার করতে পারবেন আশা করি, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 90 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন যে 90 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, 90 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। যেহেতু সে প্রয়োগের মাধ্যমে দেখতে চাচ্ছে যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা বা কোনো ধরনের পরিবর্তন সেখান থেকে হয় কিনা, হ্যাঁ, মিউজিক থেরাপির মাধ্যমে এনজাইটি পেশেন্টের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এটার সঠিক উত্তরটা কি হবে? হিস্টোরিক্যাল হচ্ছে কি, যেখানে পাস্ট হিস্টোরি, যেখানে পাস্ট হিস্টোরি নিয়ে আপনার কোনো ধরনের হচ্ছে স্টাডি করা হবে, অর্থাৎ তার বিগত কোনো ধরনের কোনো কিছু ছিল কিনা সেগুলোর উপরে বেস করে, তাহলে এটা ডি কিভাবে হয়? হিস্টোরিক্যাল তো পাস্ট কোনো হচ্ছে তার হিস্টোরি নিয়ে, ইতিহাস নিয়ে, মানে বিগত কোনো কিছু নিয়ে আলোচনা করবে, তাই না? কেস স্টাডি হচ্ছে কি একটা এখানে ফোকাস করবে একটা সিঙ্গেল কোনো বিষয়ের উপরে এবং ডিপ ইনভেস্টিগেশন থাকবে, এটা হচ্ছে না। এক্সপেরিমেন্ট করে দেখছে যে সে, আমি যদি মিউজিক থেরাপি দিই তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা। আর ডিসক্রিপটিভ হচ্ছে কোনো ধরনের বর্ণনা সূচক, ঠিক আছে, যেটা হচ্ছে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এক্সপেরিমেন্টাল। ভেরি গুড, সবাই মানে ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছেন, দুই একজন ব্যতীত। জয়ী সঠিক উত্তর দিয়েছেন, সঞ্জিদা দিয়েছেন বি, মোসাম্মদ, আকিমা খাতুন বি দিয়েছেন, সোনিয়া বি দিয়েছেন, কাজী ইমু বি দিয়েছেন, তন্ময় বি দিয়েছেন, একই সাথে হচ্ছে ম্যাক্সিমাম রুবেল, সবাই সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ভেরি গুড। তাহলে এটার উত্তর হবে হচ্ছে কি এক্সপেরিমেন্টাল। 91 নম্বর কোশ্চেন, বেস্ট ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন ইনফ্যান্ট। দেখেন ইনফ্যান্টের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, এটার মধ্যে গেলে আপনার কিন্তু ওখানে পেয়ে যাবেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, টপিকই আলাদা আলাদা করেই আছে। বেস্ট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইনফ্যান্টের উল্লেখ করে যেহেতু দিয়েছে যে ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের বেস্ট সাইটটা কোনটা হবে? ডেল্টয়েড,
এখানে ভাস্টুস ল্যাটেরালিস নাকি এখানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নাকি অ্যাবডোমেন, প্রত্যেকে একটু অ্যান্সার করেন। অ্যাবডোমেন তো বাদই দিচ্ছেন, এ নিয়ে তো আর কোনো ধরনের কনফিউশন নাই, তাই না? ইনফ্যান্ট যেহেতু বলেছে 91-এর অ্যান্সারটা প্রত্যেকেই করে ফেলেন ঝটপট। সঠিক উত্তর কোনটি হবে? আর প্রত্যেকেই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে অন্যরাও ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। আপনার একটি শেয়ার অনেককেই উপকার করবে, সো একটা শেয়ার করে দেন। 91 সি দিয়েছেন, তন্ময় সি দিয়েছেন, রেখা খাতুন সি দিয়েছেন, 91 বি দিচ্ছেন। আচ্ছা, বি এবং সি আমরা দুইটা পেয়েছি। ইনফ্যান্টের ক্ষেত্রে কোন জায়গা এইটা? এইগুলো হচ্ছে আপনারা যখন পড়বেন তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আমি একটু দেখাচ্ছি এটা এইভাবে একটু কেন ডিটেইল পড়বেন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন 63 নাম্বার পেজ। যেহেতু এটা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আসছে, তাই না? এখানে কিন্তু সব ডিটেইল, অনেক ডিটেইল দেওয়া আছে। তারপরে এই যে কোন সাইটগুলো কাদের জন্য এখানে হচ্ছে বেস্ট সাইট হবে, এখানে দেখেন এই যে ফর আলাদা করে কোশ্চেনটা হুবহুই আছে। দেখেন এখানে কি বলছে, যে ফর আইএম ইনজেকশন দ্য নার্স শুড ইনসার্ট নিডল ইনটু দ্য মাসেল অ্যান্ড অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে দিবে। এবং এখানে দেখেন ভাস্টুস ল্যাটেরালিস, এখানে কিন্তু আলাদা করে ইনফ্যান্ট দেওয়া আছে, ডেল্টয়েড চিলড্রেনদের ক্ষেত্রে, ডেল্টয়েড অ্যাডাল্টসের ক্ষেত্রে। এই যে দেখেন ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে কি, ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, আলাদা করে কিন্তু সবগুলাই দেওয়া আছে, কোনগুলো অ্যাডাল্ট কোনগুলো ইনফ্যান্ট। সো এইভাবে যদি পড়া হয় তাহলে আশা করি যে আমাদের ইনশাল্লাহ প্রশ্নগুলো ভুল হবে না এবং আমরা সবাই সঠিকভাবে প্রিপারেশন নিতে পারবো। তাহলে সঠিক উত্তর কি হবে? হচ্ছে বি হবে, ঠিক আছে, যেহেতু ইনফ্যান্ট উল্লেখ করে দেওয়া আছে। ওকে, 91-এর যারা বি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। আমরা 92 নাম্বার কোশ্চেনে চলে আসি। এখানে দেখেন চাই, হ্যাঁ দেখেন চিয়া, এই যে চিয়া স্কোয়ার টেস্ট ইজ অ্যাপ্লাইড হোয়েন ডাটা ইজ, এই যে চিয়া স্কোয়ার টেস্টটা কখন করা হয়ে থাকে? ডাটা যখন কোন অবস্থাতে থাকে? এখানে কন্টিনিউয়াস ক্রমাগত অবস্থা থেকে নাকি ক্যাটাগরিক্যাল নাকি অর্ডিনাল নাকি ইন্টারভাল? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। চাই স্কোয়ার টেস্ট ইজ অ্যাপ্লাইড হোয়েন ডাটা ইজ, কোন অবস্থাতে থাকে? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে দেখেন আসছে, রিসার্চ থেকে আসছে, তাই না? যখন ডাটাগুলো কোন অবস্থা থাকে? ক্যাটাগরিক্যাল অবস্থাতে থাকে, তাই না? যখন হচ্ছে এই যে ক্যাটাগরিক্যাল অবস্থাতে থাকে শ্রেণীবদ্ধভাবে। আর কন্টিনিউয়াস আর হচ্ছে অর্ডিনাল, এটাকে হচ্ছে টি টেস্টের মধ্যে ফেলা হয়। আলাদা করে দুইটা প্রশ্ন সম্পর্কে একটু জেনে নিয়েন, কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসেছে। 93 নাম্বার, দ্য ড্রাগ অফ চয়েস ফর অ্যাকুয়েট মেনিয়া, এই যে হচ্ছে আপনার মোস্ট স্টেবিলাইজেশনের জন্য কোন ড্রাগটা ইউজ করা হয়? অ্যাকুয়েট মেনিয়ার জন্য কোন ড্রাগটা চয়েস করা হয়? ফ্লোক্সেটিন নাকি লিথিয়াম নাকি ডাইজিপাম নাকি এখানে হচ্ছে অ্যামিট্রিপ্টিলাইন, কোনটা? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 93 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে? 93, যেখানে দুইটা আমরা প্রত্যেকে জানি মোস্ট কমন যে দুইটা হচ্ছে হচ্ছে ডিপ্রেশন, তাই তো? অ্যান্টি ডিপ্রেশনের জন্য কোন দুইটা ব্যবহার করা হয়? আর মেনিয়া অর্থাৎ এখানে মুড স্টেবিলাইজেশনের জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? আর অ্যাকুয়েট সিজারের জন্য কোনটা ইউজ করা হয়? আলাদা করেই আছে কিন্তু। 93 বি দিয়েছেন রেখা খাতুন, আম্বিয়া খাতুন দিয়েছেন হচ্ছে ফ্লোক্সেটিন হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, তাই তো, অ্যান্টি ডিপ্রেসিভ। এই যে হচ্ছে অ্যামিট্রিপ্টিলাইন, এটা হচ্ছে কি, অ্যামিট্রিপ্টিলাইনও কিন্তু হচ্ছে অ্যান্টি ডিপ্রেসিভ, এই দুইটা। আর এখানে হচ্ছে ডাইজিপাম তো হবে না, এখানে যেটা আসবে সেটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? না থাকলে তখন চয়েস হিসেবে থাকতো সি। তাহলে যারা বি দিয়েছেন সঠিক উত্তর দিচ্ছেন। লিথিয়াম দিয়েছেন হাফিজা ইসলাম, একই সাথে হচ্ছে স্বপ্ন রয় সি দিয়েছেন, ডাইজিপাম দিয়েছেন, আম্বিয়া খাতুন দিয়েছেন এ, ফ্লোক্সেটিন দিয়েছেন। অনেকেই ভুল দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এই যে ভুলগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কারেকশন করে ফেলতে হবে এবং ঠিকভাবে আগাতে হবে। এই টপিকগুলো তাহলে আরো একবার করে আমাদেরকে পড়ে নিতে হবে। এরপরে কি বলছে দেখেন, দ্য মোস্ট কমন সাইট অফ পেপটিকালচার, এই যে পেপটিকালচারের আবার মোস্ট কমন সাইট কোনটি? পেপটিকালচার নিয়ে কিন্তু ডিটেইলস দেওয়া আছে আপনাদের। এটা কিসের মধ্যে যাবে তাহলে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে। মজার একটা বিষয় দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, কেন হচ্ছে আমরা অ্যানাটমি দেখেন এইভাবে কিন্তু আপনি
দেখবেন না কোথাও। এই যে দেখেন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল কেন আমরা ইনক্লুড করেছি এখানে, একটা মজার বিষয় আপনি দেখেন। এই যে যখন আপনি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা পড়ছেন, তার মানে একই সাথে আপনি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পড়ছেন, একই সাথে দেখেন আপনি এখানে হচ্ছে এই যে মেডিকেল সার্জিক্যালের জন্য আপনি আলাদা করে এখানে যে ডিজঅর্ডারগুলো আছে সেগুলো কিন্তু এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজঅর্ডারগুলো পেয়ে যাচ্ছেন। দেখেন গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার প্রথমে যে টপিকটা আছে। এবার যদি আপনি এখানে গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স, এরপরে সিরোসিস অফ লিভার, ভাইরাল হেপাটাইটিস, প্যানক্রিয়েটিক ডিজঅর্ডার, এইভাবে যদি আপনি আলাদা করে টোটাল মেডিকেল সার্জিক্যালগুলো কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনি আমাকে বলেন এইভাবে যদি আপনি প্রত্যেকটা সিস্টেম তার সাথে হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল যদি এভাবে পড়েন, তাহলে এই টপিকটা আপনার আরো বেশি মনে থাকবে এবং আপনার এখান থেকে মানে আপনি একটা সাজানো গোছানো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। ঠিক আছে, সো আমি বলবো যে আপনি যেখানেই পড়ছেন, যেভাবেই পড়ছেন, এভাবেই পড়েন। টপিক ধরে প্রত্যেকটা টপিক বেস করে এভাবে পড়তে থাকেন। ওকে, এরপরে হচ্ছে অ্যান্সার করেছেন আপনারা 94 নাম্বার, ডিউডেনাম, ইসোফেগাস নাকি ফান্ডাস নাকি কার্ডিয়াক। এই কোশ্চেনটাও আমরা পড়িয়েছিলাম পরীক্ষার আগে, অনেকগুলো কোশ্চেন কমন ছিল আমাদের পড়ানোর মধ্যে থেকেই। আচ্ছা, 94 এ দিয়েছেন এবং মোস্ট কমন একটা কোশ্চেন, যেখানে হচ্ছে ডিউডেনাম মোস্ট কমন সাইট অফ পেপটিক আলসার। আচ্ছা, এরপরে আমরা 95 নাম্বার কোশ্চেনে চলে আসি। হুইচ হরমোন ইজ মেইনলি রেসপন্সিবল ফর রেগুলেট এই যে ব্লাড ক্যালসিয়াম। কি বলছে দেখেন, ব্লাড ক্যালসিয়ামের জন্য হচ্ছে কোন হরমোনটা মেইনলি এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে, রেগুলেটিং ব্লাড ক্যালসিয়াম, রেসপন্সিবল কোনটা দায়ী, তাহলে হচ্ছে কোন হরমোনটা দায়ী কিসের জন্য, এই যে নিয়ন্ত্রণের জন্য, ব্লাড ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণের জন্য কোন হরমোনটা দায়ী। খুব কমন কয়েকটা হরমোনের নাম দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটার কাজ সম্পর্কে জানা উচিত। ইনসুলিন আছে, থাইরক্সিন আছে, প্যারাথাইরয়েড হরমোন আছে, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন আছে। প্রত্যেকে একটু এটা অ্যান্সার করবেন, কিন্তু এই প্রশ্নটা যেমন প্রত্যেকটা হরমোন সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত, প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত। পঁচানব্বই নাম্বারের অ্যান্সার করেছেন, এ দিয়েছেন 95 হচ্ছে ইনসুলিন, আচ্ছা সি দিয়েছেন প্যারাথাইরয়েড হরমোন। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন জটপট। সি দিয়েছেন প্যারাথাইরয়েড। দেখেন একদম প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা জানি। ইনসুলিন হচ্ছে গ্লুকোজ রেগুলেটিং করে থাকে, থাইরক্সিন হচ্ছে মেটাবলিজম রেগুলেট করে থাকে, আর এখানে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে আপনার এই যে ব্লাড ক্যালসিয়াম রেগুলেট করে থাকে, আর অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম, তাই না? তাহলে এগুলোর ফাংশন থেকে আলাদা করেই প্রশ্নটা আসতে পারে। সামান্য পরিবর্তন করে এখানে দিতে পারে রেগুলেটিন, এখানে হচ্ছে আলাদা করে আপনার দিতে পারে পটাশিয়াম অথবা সোডিয়াম দিতে পারে, অথবা এখানে দিতে পারে মেটাবলিজম কোনটা রেগুলেট করে থাকে, অথবা গ্লুকোজ কোনটা রেগুলেট করে থাকে। এগুলো কিন্তু আলাদা আলাদা করে পরীক্ষাতে প্রশ্নগুলো আসতে পারে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হরমোন সম্পর্কে কিন্তু আপনাকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে এবং প্রত্যেকটা থেকে আলাদা করে প্রশ্ন আসতে পারে। এগুলো আমরা এবারের বইয়ে খুব সুন্দর করে এক একটা ফরম্যাট করে রেখেছি, আপনি না দেখলে বুঝতে পারবেন না। যদি আপনার আশপাশে কারো থেকে থাকে আপনি দেখে নিতে পারেন। 96 নাম্বার কি বলছে দ্য ম্যানেজমেন্ট অফ নার্সিং প্র্যাকটিস মিনস। এখানে নার্সিং প্র্যাকটিস ম্যানেজমেন্ট, হ্যাঁ দেখেন এই যে ম্যানেজমেন্ট অফ নার্সিং প্র্যাকটিস, অর্থাৎ এখানে দেখেন এই যে নার্সিং প্র্যাকটিসের ম্যানেজমেন্ট বলতে মূলত আপনি কি বোঝেন, নার্সিং প্র্যাকটিসের ম্যানেজমেন্ট বলতে আপনি কি বোঝেন। দেখেন ডুইং মেনি টাস্ক অ্যাট ওয়ান্স, অর্থাৎ একসাথে আপনি অনেকগুলো কাজ করবেন। এখানে কি বলছে প্রায়োরিটাইজিং টাস্ক, অর্থাৎ কি আপনি প্রাধান্য দিবেন কাজগুলোকে, টু ইউজ টাইম ইফেক্টিভলি, যাতে করে আপনি কি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। কি বলছে ওয়ার্কিং ফাস্টার টু সেভ টাইম, আপনি দ্রুত গতিতে কাজ করবেন যাতে করে হচ্ছে আপনি সময় বাঁচাতে পারেন। কি করবেন এরপর দেখেন গিভিং অল টাস্ক টু জুনিয়র্স, মানে আপনি সমস্ত কাজগুলো আপনার জুনিয়রদের উপরে ছেড়ে দিবেন। নার্সিং ম্যানেজমেন্ট বলতে, নার্সিং প্র্যাকটিসের ম্যানেজমেন্ট বলতে আপনি কি বোঝেন, ম্যানেজমেন্ট বলতে আপনি কোন জিনিসটা করবেন, কি করবেন। আপনার বইয়ের প্রাইস কত, বইয়ের দাম হচ্ছে 1550, টোটাল 4টা বই। পোস্ট বেসিকের জন্য বই আলাদা, লাইসেন্সিং এর জন্য বই আলাদা, অর্থাৎ ভলিউম 1 to 3 ফুল সিলেবাস সবার জন্য সেম, কোশ্চেন ব্যাংক পোস্ট বেসিকের আলাদা, লাইসেন্সিং এর জন্য আলাদা। যে বই নিতে চাচ্ছেন সে সেটা নিতে পারেন। ঠিক আছে, বই শেষ হওয়ার আগে নিয়েন, শুধু এটুকুই বললাম। এখন তো আবার যদি বলি যে বই শেষ হয়ে যাচ্ছে, অনেকেই মনে করবে যে না বই বিক্রি করার জন্য বলছে। যেই শেষ হয়ে যায় তখন আপনাদের বই নেওয়া লাগে, এটা তো খুব কমন, গতবারও দেখেছেন, এবারও দেখবেন হঠাৎ করেই নাই হয়ে যাবে। আচ্ছা, আশা করছি আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো। আবার নতুন এডিশন আসবে সেপ্টেম্বর 2026, অনেক লেটে নতুন এডিশন আসবে, অনেক পরিবর্তন থাকবে, সাবজেক্ট অ্যাড হতে পারে, সিলেবাসের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু।
আচ্ছা 96 দিয়েছেন হচ্ছে সি, তাহলে কি করবেন দেখেন, না ওয়ার্কিং ফাস্টার দ্রুত গতিতে কাজ করবেন, তাড়াহুড়ো করে কি কাজ করবেন আপনি, হচ্ছে আপনার যে কাজগুলা মানে যেগুলা বেশি প্রয়োজন সেগুলোকে আপনি প্রায়োরিটাইজিং করবেন, অর্থাৎ কি প্রাধান্যর ভিত্তিতে আপনি কাজগুলো সুন্দর করে সাজাবেন এবং আপনি টাইম ইফেক্টিভলি সেই কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা হবে হচ্ছে কিন্তু বি। দেখেন অনেকেই বি দিয়েছেন, অনেকেই সি দিয়েছেন, আবার অনেকেই কি দিয়েছেন, কেউ একজন তো ডি দেন, মানে মনের কষ্টে ডি দেন যারা রিসেন্টলি ইন্টার্নিতে আছেন অথবা ইন্টার্নি শেষ করে বেরোচ্ছেন। এই প্রশ্নটা মানে প্র্যাকটিক্যাল হয়ে তো মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সারটা অনেকে দিয়ে ফেলতে পারেন। আচ্ছা যদিও এটা উত্তর হবে না, তাই না? আচ্ছা তাহলে উত্তরটা হবে হচ্ছে কি আপনার প্রায়োরিটাইজিং টাস্ক, অর্থাৎ কি আপনি প্রাধান্য দিবেন কাজগুলোকে টু ইউজ টাইম ইফেক্টিভলি, যাতে করে আপনি সময়ের যথাযথ ব্যবহার আপনি করতে পারেন। সঠিক উত্তর দিয়েছেন যারা বি দিয়েছেন, উত্তর হবে হচ্ছে বি, ঠিক আছে। ওকে 97 নম্বর কোশ্চেন, অ্যাটিটিউড রেফার্স টু দ্য ইমোশনাল ফিলিং টুয়ার্ড এ পারসন, অবজেক্ট অর সিচুয়েশন। একজন ব্যক্তির, বস্তুর অথবা পরিস্থিতির উপরে মানুষের আবেগ, এই যে ফিলিং, হ্যাঁ এই যে এটা হচ্ছে যে মুভ করে, এটা বলতে অ্যাটিটিউড বলতে মনোভাব বলতে মূলত কি বোঝায়? এখানে হচ্ছে কনজেনিটিভ জ্ঞানীয় নাকি অ্যাফেক্টিভ যেটা হচ্ছে আবেগপ্রবণ, নাকি ব্যবহার, নাকি সোশ্যাল সামাজিক? একটু অ্যান্সার করে ফেলেন, পরীক্ষাতে আসে ধরনের কোশ্চেন, বিহেভিয়ারাল সায়েন্স থেকে কোশ্চেনগুলো এসেছে। তাহলে এখানে হচ্ছে আপনার সাইকোলজি এবং সোশ্যালজি দুইটার উপরে ভালোভাবে বেস করে পড়তে হবে, যেটা আপনি আমাদের বইয়ের মধ্যে আলাদা আলাদা টপিক অনুযায়ী পেয়ে যাবেন এগুলা। একটু অ্যান্সার করে ফেলেন। আর একই সাথে বিগত প্রশ্ন নিয়ে তো আপনার কোনো কনফিউশনে থাকতে হচ্ছে না, কারণ বিগত প্রশ্নগুলো যখন আপনি পড়বেন, দেখেন বিগত আমরা এখানে একটা জিনিস করেছি কিন্তু, বিগত এই যে শুধু এটার উপরে দেখেন, আপনি অনেকেই হয়তো আপনারা জানেন আমরা কিন্তু পোস্ট বেসিকের এই বইটার মধ্যে এখানে যেমন বিগত সব কোশ্চেনগুলো দিয়েছি, একই সাথে যত ধরনের এই যে আদার্স এক্সাম কোশ্চেন, অর্থাৎ নার্স রিক্রুটমেন্ট যে এক্সামগুলো হয়েছে, অর্থাৎ নার্স নিয়োগ যত ধরনের পরীক্ষা হয়েছে, দেখেন ইবনে সিনার কোশ্চেন দেওয়া আছে, ইবনে সিনার সকল সেটের প্রায় কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবেন, 25-এ যেগুলো হয়েছে। শহীদ মনসুর আলীর প্রশ্ন পেয়ে যাবেন, এরপর হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রশ্ন পাবেন, এবার দেখেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের প্রশ্ন পাবেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ এর কোশ্চেন পেয়ে যাবেন, আইসিডিডিআরবি ফেলোশিপ নার্সের কোশ্চেন পেয়ে যাবেন, এখানে রংপুর কমিউনিটি হেলথ মেডিকেল কলেজের কোশ্চেন পাবেন, ইব্রাহিম কার্ডিয়াকের প্রশ্নগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইব্রাহিম কার্ডিয়াকের যে কার্ডিয়াক স্পেশাল কোর্সের উপরে যে কোশ্চেনগুলো হয়। এরপর দেখেন এখানে অনেকগুলো মডেল টেস্ট আছে, মডেল টেস্টগুলো পেয়ে যাবেন। মোটামুটি এই বইটা টোটাল যদি কারো কাছে 5টা বই থাকে, তার নেক্সট চাকরির টেকনিক্যালের জন্য অথবা আপনার যে কোনো ধরনের পরীক্ষার প্রিপারেশনের জন্য, টোটাল নার্সিংয়ের যে টেকনিক্যাল সাইড যে কোনো জায়গাতে আপনার এই টোটাল এই দুইটা যদি আপনার কাছে থাকে, তাহলে এটা তো লাইসেন্সিংয়ের স্পেশাল ডেডিকেটেড, এটা হচ্ছে শুধু প্রিভিয়াস কোশ্চেন একই সাথে মডেল টেস্ট এগুলোর উপরে। আর টোটাল যদি 5টা বই যার কাছে থাকবে, দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা কমপ্লিট প্রিপারেশন এখান থেকে আপনি নিতে পারছেন ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে অনেকেই আপনারা 5টাই বেশি নিয়েছেন, আবার পরবর্তীতে আলাদা করে নিচ্ছেন। আলাদা করে নিতে গেলে আপনাদের খরচটা বেশি হয়ে যায়, কুরিয়ার চার্জটা আলাদা করে ইনক্লুড হয়। আপনারা 5টা একসাথে নিলে তখন আর কুরিয়ার চার্জটা ইনক্লুড হয় না। আর যাদের কাছে আগে যারা নিয়েছিলেন তারা আলাদা করে আবার ওই বইটা নিয়েছেন, আবার পূর্বের বই সেল করে দিয়ে নতুন করে বই নিচ্ছেন। আচ্ছা তাহলে এটা কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে এফেক্টিভ, ঠিক আছে, মনোভাব। আচ্ছা আবেগ প্রবণতা। এরপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেন 98, অ্যাকর্ডিং টু মাসলো হায়ারার্কি নিডস। হ্যাঁ, মাসলোর এই যে হায়ারার্কি নিড অনুযায়ী দ্য হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান, অর্থাৎ এই যে হাইয়েস্ট লেভেলে অর্থাৎ সর্বোচ্চ চূড়াতে কোনটা থাকে বলেন তো? 3টা যদি আমরা পার্টে ভাগ করি, তাহলে একটা আমরা এইখানে সর্বোচ্চ চূড়াতে আমরা কি পাই, এরপর হচ্ছে মিডিল এ কি পাই, এবং হচ্ছে নিচে যেটা থাকে সেটা কি পাই। তাহলে দেখেন এখানে বলছে যে হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান নিডস, হাইয়েস্ট লেভেল অর্থাৎ সর্বোচ্চ চূড়াতে কি থাকে মানুষের? সেফটি নিডস থাকে, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস থাকে, নাকি ফিজিওলজিক্যাল নিডস থাকে, নাকি সেলফ অ্যাকচুয়ালাইজেশন থাকে? প্রত্যেকে একটু এটার অ্যান্সার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেখান থেকে কিন্তু এই যে হিউম্যান নিডস থেকে আলাদা করে কিন্তু পরীক্ষাতে কোশ্চেনটা আসে, তাই তো? প্রত্যেকে একটু ঝটপট অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তরটা কি হবে? দ্রুত অ্যান্সার করে ফেলেন। 98 এর দিয়েছেন হচ্ছে ডি দিয়েছেন রেখা খাতুন, 98 এর সি দিয়েছেন ফিজিওলজিক্যাল নিডস। ফিজিওলজিক্যাল নিডস থাকে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই যে ফিজিওলজিক্যাল নিডস হচ্ছে মিডল পয়েন্টে, যেটা হচ্ছে কি যেখানে হচ্ছে আমাদের লাভ বিলঙ্গিং এগুলো আলাদা করে থাকে। আর এখানে হচ্ছে দেখেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন থাকে হচ্ছে একদম সর্ব উপরে, ঠিক আছে, আর নিচে থাকে হচ্ছে বেসিক যে হচ্ছে হিউম্যান নিডসগুলা, তাই তো, একদম মানে বেসিক নিডসগুলো থাকে এই জায়গাতে। আপনারা এই যে হচ্ছে ট্রায়াঙ্গেল যে পিরামিডটা আছে এটা একটু দেখে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটা হবে হচ্ছে ডি, এবং প্রত্যেকেই ম্যাক্সিমামই কিন্তু আপনারা সঠিক উত্তর দিয়ে ফেলেছেন, ভেরি গুড। আমরা 99 নাম্বার কোশ্চেন, অর্থাৎ এখানে ক্লাসিক সাইন অফ লেফট সাইডেড হার্ট ফেইলিউর,
দেখেন লেফট সাইডেড হার্ট ফেলিওরের ক্ষেত্রে ক্লাসিক সাইন কোনটি? পেরিফেরাল এডেমা, নাকি এখানে হচ্ছে অ্যাসিস্টিস, নাকি এখানে পালমোনারি কনজেশন, নাকি এখানে জগুলার ভেইনাস ডিস্টেনশন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে। যে ক্লাসিক্যাল সাইন অফ লেফট সাইড হার্ট ফেলিওর, লেফট সাইড হার্ট ফেলিওরের ক্ষেত্রে ক্লাসিক্যাল সাইন কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, লেফট সাইড রাইট সাইড আলাদা করে আসে। দেখেন আমি একটা জিনিস এখান থেকে দেখাই আপনাকে। আপনি যখন কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়ছেন তখন আপনি কিন্তু এই জিনিসটা আপনি পড়ে নেবেন এখান থেকে। আপনি যখন এখান থেকে দেখেন এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনি যখন পড়ছেন তখন এই যে দেখেন আপনি কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডারগুলো কিন্তু একই সাথে পড়ে নিচ্ছেন। কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার যখন আপনি পড়ছেন তখন দেখেন কনজেস্টিভ হার্ট ফেইলিউরে যদি আপনি যান 158 পেজে, মায়োকার্ডিয়াল ইনফেকশন আলাদা অনেকগুলো কোশ্চেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন উপরে 161 নম্বর পেজে যদি আপনি আসেন তাহলে একটা মজার জিনিস আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এই যে দেখেন এইখানে কিন্তু খুব সুন্দর করে আপনার হার্ট ফেলিউরের মধ্যে এই যে দেখেন রাইট সাইড হার্ট ফেলিউর, লেফট সাইড হার্ট ফেলিউর আলাদা করে কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখেন লেফট সাইডেড হার্ট ফেলিউরের ক্ষেত্রে কোন কোন সাইন সিমটমগুলো থাকবে, সাইন সিমটম অফ এই যে দেখেন রাইট সাইডেড হার্ট ফেলিউর, এবং আলাদা করে এই সাইডে কিন্তু লেফট সাইডেড হার্ট ফেলিউরগুলোও দেওয়া আছে। সো এইখানে যদি আপনি দেখেন এই যে এটা হচ্ছে লেফট সাইডেড হার্ট ফেলিউর আর এই সাইড হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলিউর, এই যে সাইন সিমটমগুলো কিন্তু খুব সুন্দর করে আপনাদের এখানে আলাদা আলাদা করে দেওয়া। এটা হচ্ছে 159 নাম্বার পেজে নতুন বইয়ের, হ্যাঁ, অথবা ডাইরেক্ট এই টপিকের মধ্যে গেলেই আপনি পাবেন। দেখেন দুইটা আলাদা করে সাইন সিমটমগুলো দেওয়া আছে। তাহলে আপনি যদি এইভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার সমস্যা না থাকার কথা, সমস্যা থাকার কোনো কথাই না। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখেন কনজেশন, পালমোনারি কনজেশন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে কি সি। পালমোনারি কনজেশন হচ্ছে কি, এটা হচ্ছে লেফট সাইডেড, হ্যাঁ লেফট সাইডেড, এখানে হচ্ছে হার্ট ফেইলিউর, এলএইচএফ। ঠিক আছে, আচ্ছা আর এখানে হচ্ছে বাকি যেগুলো আছে মোস্ট কমনলি হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেইলিউর অর্থাৎ আরআইসিএফ, তাই তো? ওকে, আমরা 100 নম্বর কোশ্চেন অর্থাৎ আজকে শেষ কোশ্চেনে পৌঁছে গেছি। আজকের লাস্ট কোশ্চেন, দ্য এথিক্যাল প্রিন্সিপাল অফ ডু নো হার্ম। ইথিক্যাল প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসে, আমি তো এইগুলো আপনাকে মানে কিভাবে বুঝাই, আসলে টপিক ধরে না পড়লে যা হয়। দেখেন এই যে হচ্ছে ইথিক্যাল প্রিন্সিপালগুলো আলাদা করেই তো এগুলো নিয়ে কোশ্চেন আসে। দেখেন আপনি যদি কিভাবে পড়বেন এগুলা, এই যে দেখেন লিগাল অ্যাসপেক্ট ইন নার্সিং, এরপর হচ্ছে নার্সিং থিওরিজগুলো আলাদা করে দেওয়া আছে। আপনি যদি এর মধ্যে আসেন, দেখেন আমরা এখানে যখন পড়েছি এইগুলো খুব ডিটেইল পড়েছি আমরা, খুব ভেরি রিসেন্টলি এগুলো আমরা মনে হয় শেষ করেছি, তাই না? হুবহু এই কোশ্চেনটা ছিল বইয়ে, যদিও তারপরে এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু যদিও এগুলো হুবহু কোশ্চেন ছিল, আপনি বিগত বইও দেখতে পারেন। এটা তো আমরা নতুন বই দেখাচ্ছি, বিগত বইও আপনারা দেখতে পারেন। দেখেন এই যে ডু নো হার্ম উইস ইথিক্যাল প্রিন্সিপাল, এটা কোন ধরনের ইথিক্যাল প্রিন্সিপাল? দেখেন নন ম্যালেফিশন, এখানে এই যে হচ্ছে ম্যালফেশন, দেখেন এগুলা কিন্তু আলাদা করে সুন্দর করে এগুলো ডিসক্রিপশন, এক্সপ্লেনেশন সবগুলো দেওয়া আছে এবং অনেক কোশ্চেন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস আপনাকে একদম বেসিক টু অ্যাডভান্স করতে হবে, মূল কথা হচ্ছে এটাই। ঠিক আছে, 100 বি দিয়েছেন নো ম্যালফেশনস, ওকে 100 বি দিচ্ছেন উম্মে জিন্নাত সুমায়া, এরপর হচ্ছে পপি আক্তার দিয়েছেন, জোদ্দার দিয়েছেন, মোসাম্মদ আকলিমা খাতুন দিয়েছেন, সামজিদা আক্তার দিয়েছেন, জুই দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, অধুরা দিয়েছেন। তাহলে এটা হচ্ছে নন ম্যালেফিশিয়েন্ট। ঠিক আছে, ডু নো হার্ম, তার জন্য কোনো ক্ষতি না হয়, অর্থাৎ তার জন্য হচ্ছে এখানে মেডিসিনেরও না হয়, তাই না, যেন ভুল ওষুধ প্রয়োগ না হয়, বা এইগুলোর থেকে আপনি হচ্ছে কনসার্ন থাকলেন। এরকম একটা আপনার প্র্যাকটিক্যাল একটা ক্লিনিক্যাল বেস কোশ্চেন আছেন আপনাদের বইয়ে, যে একজন পেশেন্ট সে হচ্ছে হেড ইনজুরির ক্ষেত্রে তার আপনি কোন ধরনের প্যাথেটিন দিবেন কিনা, বা এই ধরনের কোনো একটা মেডিসিন ছিল আপনাদের। দেখেন ওইখানে বইয়ের মধ্যে এগুলো কিন্তু প্রথমে আপনার বেসিক কোশ্চেন, আমরা এইভাবে এগুলো সাজিয়েছি যে প্রথম আপনার বেসিক কোশ্চেনগুলো আছে, এরপরে হচ্ছে আপনার অ্যাডভান্স কোশ্চেনগুলো আছে, তাই না? দেখেন এই যে অটোনমিগুলো কি আলাদা করে, বেনিফিশিয়েন্স কি, হ্যাঁ বেনিফিশিয়েন্ট এগুলো কি আলাদা করে সুন্দর করে দেওয়া। এই যে দেখেন এই কোশ্চেনটাই কিন্তু আমি বলছিলাম, এই যে আপনার দেখেন প্রথমে আপনি বেসিক কোশ্চেনটা এখানে ক্লিয়ার হচ্ছেন, এবং এই যে দেখেন একটা মজার বিষয় দেখাচ্ছি আমি আপনাকে, এই যে বেসিক কোশ্চেনটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা, আমি এই সাইডে এসে দেখাই। দেখেন এখানে হচ্ছে আপনি প্রথমে বেসিক কোশ্চেনটা আপনি এই জায়গাতে ক্লিয়ার করলেন, তাই তো? আচ্ছা, করার পরে আপনি যখন এই সাইডে আসছেন তখন এই প্রশ্নটা তো আপনার ক্লিয়ার এবং আপনার এক্সপ্লেনেশন আপনার ক্লিয়ার। এই যে দেখেন প্রিভেন্টিং মেডিকেশন এরর, নন ম্যালিফেশন বলতে যেটা বোঝায়,
এরপর দেখেন আপনি এইটা সম্পর্কে একটা এই যে ক্লিনিক্যাল বেস কোশ্চেন পেয়ে গেলেন যে অ্যান ইন্টার্ন অর্ডার্স ইন্টারভেনাস মরফিন ফর এ কেস অফ হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরি একটা পেশেন্টের হচ্ছে এই যে মরফিন তার হচ্ছে অর্ডার করেছে ডক্টর, নোয়িং দ্যাট মরফিন মে বি হার্মফুল ইন কেস। এই পরিস্থিতিতে কিন্তু হচ্ছে এই যে মরফিন ক্ষতিকারক, নার্স এটা জানে। দ্য নার্স ডাজ নট অ্যাডমিনিস্ট্রেট দ্য ইনজেকশন, নার্স কিন্তু এটা দিলেন না, বাট আস্ক ফর কনফার্মেশন, কিন্তু উনি নিশ্চিত হওয়ার জন্য ফ্রম দ্য সিনিয়র ডক্টর, কোথা থেকে? সিনিয়র ডক্টর থেকে কনফার্মেশন হওয়ার পরে তারপরে তিনি এটা দিচ্ছেন। তো এইটা উনি কোন ধরনের ইথিক্যাল প্রিন্সিপাল ফলো করেছেন? ওটা হচ্ছে নন ম্যালফেশন। তার মানে কি, যার কারণে যাতে করে হচ্ছে পেশেন্টের কোনো ক্ষতি না হয়, যাতে করে মেডিকেশন ইরর যেন না হয়, সেটা কিন্তু তিনি দেখলেন। সো এটা হচ্ছে নন ম্যালফেশনের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলো আপনি যদি এইভাবে ক্লিনিক্যাল বেস কোশ্চেনগুলো ধরে পড়েন, আপনি যদি এইভাবে বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো পড়েন, তাহলে দেখবেন আপনার মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে এবং আপনি সহজে অ্যান্সার করতে পারছেন। আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের টোটাল আজকে এই 3টে ক্লাসের মাধ্যমে আমরা 100টা প্রশ্ন সলভ করেছি। আর এই আমাদের হচ্ছে নেক্সট যে ক্লাস হবে সেখানে কিন্তু আমরা আপনাদের হচ্ছে মিডওয়াইফারি, বেচিন মিডওয়াইফারি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তো প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করবেন, একই সাথে আপনারা আপনার বন্ধুদের মেনশন করবেন। এবং যারা আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হতে চাচ্ছেন, এগুলো কিন্তু চলমান, ক্লাসগুলো চলমান, আপনারা ভর্তি হলে প্রথম থেকেই শুরু করেন, কেননা প্রথম থেকে একটা ধারাবাহিক প্রিপারেশন আপনার থাকে। ঠিক আছে, যেখানে আমাদের অনেক ক্লাস, অনেক সব কিছুই একদম খুব সুন্দরভাবে গোছানো, এটা আপনারা জানেন। আর বইয়ের কথা আমি আবারও বলছি, এখন আর বলি না যে বই শেষ হয়ে যাবে, এখন লাস্ট একটাই পোস্ট করে দিব যে বই শেষ। হ্যাঁ, এই জন্য আপনাদের যাদের প্রয়োজন আগামী মানে দ্রুতই নিয়ে নেন, গতবারের মতো করেন না যে বই শেষ হওয়ার পরে 200-300 অর্ডার, অনেকদিন ওয়েট করতে হয়েছে আপনাদের নতুন বই আসার জন্য। তো ঠিক আছে, সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো এবং সবাই ভালোভাবে প্রিপারেশন নেন। দেখা হবে নতুন কোনো ক্লাসে এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।